এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা গ্রামার নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা গ্রামার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা গ্রামার কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে আমরা করব এবং এটা শুধুমাত্র গ্রামারের ওপরে ক্লাস। এখানে কিন্তু কোনো ভোকাবুলারি কোয়েশ্চেন আমরা পাবো না এবং এটা আমাদের প্র্যাকটিস সেট কিন্তু 14। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখে নেবো। আমরা কিন্তু ইরর দিয়ে ক্লাসটা শুরু করব। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ইররেরই ক্লাস, ফার্স্ট কোয়েশ্চেন ইররের কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন নাম্বার 1 বলছে দ্য কমিটি ইজ থিঙ্কিং, কমিটি ভাবছে। ক্লিয়ার? তাহলে দেখো এই কমিটি কিন্তু একটা কালেকটিভ নাউন, কমিটি হচ্ছে একটা কালেকটিভ নাউন, COLLECTIVE, কালেকটিভ নাউন আমরা বলতে পারি। ক্লিয়ার? মানে অনেক মেম্বারদের একসঙ্গে করে, অনেকগুলো মেম্বার্স একসঙ্গে হয়ে একটা কিন্তু কমিটি তৈরি হয় এবং কমিটি কালেকটিভ নাউন, কমিটি কিন্তু আমাদের সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে ভার্বটাও কিন্তু আমাদের সিঙ্গুলার হবে, কালেকটিভ নাউন এবং কমিটি সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, সেই কারণে কিন্তু ইজ, আর কিন্তু হয়নি। তো দ্য কমিটি ইজ থিঙ্কিং, কমিটি ভাবছে, নট টু ব্রিং রাউন্ড, নট টু ব্রিং রাউন্ড। ব্রিং রাউন্ড মানে কি? ব্রিং রাউন্ড মানে কি? ব্রিং রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, আমরা বলতে পারি। ব্রিং রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে? কমিটি ভাবছে নট টু ব্রিং রাউন্ড এনি চেঞ্জ ইন দ্য বেসিক স্ট্রাকচার। বলছে মৌলিক যে গঠন, সে মৌলিক গঠনের মধ্যে কিন্তু কোনো রকমের পরিবর্তন আনা হবে না, কোনো রকম পরিবর্তন ঘটানো হবে না, এটা কিন্তু কমিটি ভাবছে। তাহলে এখানে ব্রিং রাউন্ড এটা একটা ফ্রেজাল ভার্ব, তার মানে কি? আরোগ্য লাভ করা। কিন্তু এখানে কিন্তু আরোগ্য লাভ করার কোনো সেন্স আমাদের আসছে না। আমরা এখানে বলতে পারি যে ঘটানো, কোনো পরিবর্তন কিন্তু যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারে ঘটানো হবে না, এই বিষয়ে কমিটি ভাবছে। তাহলে আমাদের আর একটা ফ্রেজাল ভার্ব আছে ব্রিং দিয়ে, সেটা হচ্ছে ব্রিং অ্যাবাউট, ABOUT। ব্রিং অ্যাবাউট এর মানে কি? ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে হ্যাপেন, HAPPEN। ব্রিং অ্যাবাউট মানে হ্যাপেন। তাহলে ব্রিং অ্যাবাউট মানে কিন্তু ঘটানো। তাহলে এখানে ব্রিং রাউন্ড উঠে গিয়ে ব্রিং রাউন্ডের জায়গায় আমাদের কি হবে? আমাদের হবে হচ্ছে ব্রিং অ্যাবাউট। দ্য কমিটি ইজ থিঙ্কিং নট টু ব্রিং অ্যাবাউট এনি চেঞ্জ ইন দ্য বেসিক স্ট্রাকচার। তো কোয়েশ্চেন 1-এর আমাদের 2 নম্বর পার্টে ব্রিং রাউন্ডটা উঠে গিয়ে ব্রিং অ্যাবাউট হবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 আমাদেরকে বলছে যে, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে ইন এ ভেরি হার্শ টোন, একটা খুবই রুক্ষ স্বরে, হি শাউটেড, সে চিৎকার করেছিল, অ্যাট হিজ সার্ভেন্টস, তার চাকরদের দিকে সে কিন্তু চিৎকার করেছিল, অ্যান্ড টোল্ড দেম, এবং তাদেরকে বলেছিল, দ্যাট যে হি ডাজ নট নিড দেয়ার সার্ভিসেস। এবার বাক্যে আমাদের কিন্তু এখানে টেন্সের ব্যালেন্সটা দেখতে হবে ঠিক আছে কি না। দেখো তাহলে কি বলছে, ইন এ ভেরি হার্ড স্টোন হি শাউটেড। তাহলে শাউটেড এখানে কি বলছে? শাউটেড, SHOUTED, শাউটেড। তাহলে আমাদের এখানে V2 কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম। ক্লিয়ার? দ্য সার্ভেন্টস শাউটেড অ্যাট হিজ সার্ভেন্টস অ্যান্ড টোল্ড, টোল্ড দেখো এখানে টোল্ডও কিন্তু আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম। ক্লিয়ার? তাহলে শাউটেড V2 পেলাম, টোল্ড V2, টোল্ড দেম দ্যাট হি ডাজ নট। তাহলে এখানে ডাজ নটটা আমাদের কি হবে? ডাজ নটটা হচ্ছে V1, তাহলে এটা চেঞ্জ হয়ে আমাদের কি হবে? V2 হবে, ডিড নট হবে, ডিড নট। ক্লিয়ার? তাহলে ডিড নট কিন্তু আমাদের V2। তাহলে ইন এ হার্ড স্টোন হি শাউটেড অ্যাট হিজ সার্ভেন্টস অ্যান্ড টোল্ড দেম দ্যাট হি ডিড নট নিড দেয়ার সার্ভিসেস। সে বলেছিল চিৎকার করে চাকরদের দিকে যে তাদের পরিষেবা কিন্তু তার দরকার ছিল না বা দরকার নেই। ক্লিয়ার? তাহলে ডাজ নটটা কিন্তু ডিড নট হবে। এখানে আমাদের কি হলো? এখানে আমাদের টেন্সের ব্যালেন্স আমরা সেম করে দিলাম, টেন্সের ব্যালেন্স ঠিক করলাম, BALANC, ব্যালেন্স, টেন্সের ব্যালেন্স কিন্তু আমরা ঠিক করলাম, সিম্পল পাস্টে রাখলাম। তো এবার চলো এখানে তাহলে ভুল কথা আছে, কোয়েশ্চেন নাম্বার 2 কিন্তু 3 নাম্বার পার্টে ডাজ নটটা ডিড নট হবে। এবার যাবো নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে আমরা দেখবো। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে যে আই হ্যাড আ টেস্ট, মানে বলতে চেয়েছে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, ইন ম্যাথামেটিক্স, অঙ্কের একটা পরীক্ষা দিয়েছিলাম, টুডে মর্নিং, মানে আজকে সকালে কিন্তু আমি একটা অঙ্কের পরীক্ষা দিয়েছিলাম। তাহলে আই হ্যাড এ টেস্ট ইন ম্যাথামেটিক্স টুডে মর্নিং, যখন আজকে সকালে, যখন ধরো এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, যখনই আজকের কোনো একটা সময়ে বলবে, ধরো বললো আজকে সকালে, আজকে সকালে বলুক,
বা আজকে সন্ধ্যায় বলুক, আজকে সন্ধ্যা, আজকে সকালে বা আজকে সন্ধ্যায়, বা যদি বলে যে আজকে বিকালে, ক্লিয়ার, আজ বিকেলে বা বিকালে যাই বলুক না কেন, বা যদি বলে আজ দুপুরে, আজ দুপুরে, তো এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু টুডে ব্যবহার করব না। একটার ক্ষেত্রেও আজ সকালে বললে বলবো টুডে মর্নিং নয়, আমরা বলবো দিস মর্নিং। সব ক্ষেত্রে কিন্তু আমরা দিস ইউজ করব, ক্লিয়ার। তাহলে আজকে সকালে দিস মর্নিং, আজকে সন্ধ্যায় হবে কি দিস ইভিনিং, EVENING। তাহলে আজকে বিকেলে কি হবে দিস আফটারনুন, দিস আফটারনুন, ক্লিয়ার। যদি আজকে দুপুরে বলে কি হবে টুডে নুন। তো এই হচ্ছে বিষয়টা। তাহলে আজকের কোনো একটা সময় বললে দিনের, সব ক্ষেত্রে কিন্তু আমরা দিস ওয়ার্ডটা ইউজ করব, দিস মর্নিং, দিস ইভিনিং, দিস আফটারনুন বা দিস নুন, ক্লিয়ার। তাহলে আই হ্যাড আ টেস্ট ইন ম্যাথামেটিক্স টুডে মর্নিং, তাহলে এই টুডেটা উঠে গিয়ে কি হবে দিস হবে, ক্লিয়ার। তাহলে দিস মর্নিং, তাহলে 3 নাম্বার পার্টে টুডেটা দিস হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 আমাদেরকে কি বলছে দেখো, বলছে হি লেফট ফর মুম্বাই। তাহলে এখান থেকে কিন্তু একটা নিয়ম তোমরা আগে শিখেছিলে, সেই নিয়মটা কিন্তু আবার রিপিট হলো এখানে। বলেছিলাম কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে, কোনো জায়গার উদ্দেশ্যে যদি রওনা হওয়া বোঝায়, রওনা, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বোঝালে, কোনো জায়গার উদ্দেশ্যে, কিন্তু কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বোঝালে আমি বলেছিলাম যে স্টার্ট, START, স্টার্টের পরে কি হবে ফর হবে। লিভ, LEAVE, লিভের পরে কি হবে ফর হবে। ডিপার্ট, DEPART, ডিপার্টের পরেও কিন্তু ফর হবে। আর হচ্ছে বাউন্ড, BOUND, বাউন্ডের পরেও ফর হবে। দ্য ট্রেন ইজ বাউন্ড ফর কলকাতা, ক্লিয়ার। আই লেফট ফর কলকাতা, আই স্টার্টেড ফর মাই স্কুল, ফর মাই কলেজ, ক্লিয়ার। কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে স্টার্ট, লিভ, ডিপার্ট আর বাউন্ডের পরে ফর হবে। তো এখানে ভুল নেই, এখানে দেখো ফর আছে কিন্তু, তাহলে আমাদের নিয়মটা কিন্তু এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে নিয়ম আমাদের ঠিক আছে, যেটা আমরা শিখেছি। তো এবার কোয়েশ্চেনে চলে যাবো, কি বলছে দেখো, সামনে যাবো। হি লেফট ফর মুম্বাই, সে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল অন সানডে। কোনো দিনের নাম বললে তার আগে প্রিপোজিশন কিন্তু অন হয়, দেখো অন সানডে, ক্লিয়ার, রবিবারে। অ্যারাইভিং দেয়ার, এবং সেখানে পৌঁছেছিল অন মন্ডে, সোমবারে কিন্তু সেখানে পৌঁছেছিল। তো বাক্যে দেখো ভার্ব দুটো গোলমাল করে দিয়েছে, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। হ্যাঁ, বলছে কি এখানে, বলছে হি লেফট ফর মুম্বাই, সে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এবং কি হয়েছে, এবং সেখানে কিন্তু পৌঁছেছিল। অ্যারাইভ দেয়ার, এখানে অ্যারাইভিং, হুট করে ভার্বের আইএনজি কেন হবে, ভার্বের আইএনজি এখানে হবে না, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। হি লেফট ফর মুম্বাই অন সানডে, অ্যারাইভড দেয়ার, এখানে একটা অ্যান্ড যুক্ত হবে, অ্যান্ড, এখানে অবশ্যই একটা অ্যান্ড যুক্ত হবে, অ্যান্ডটা মিসিং আছে, অ্যান্ড অ্যারাইভড দেয়ার অন মানডে, অ্যান্ড হবে, ক্লিয়ার। তাহলে হট করে ভার্বের আইএনজি, কিন্তু আমরা এখানে কেন ভার্বের আইএনজি আনবো, কোনো কন্টিনিউয়াস সেন্স নয়, এটা হচ্ছে সিম্পল পাস্ট। সে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, লেফট, দেখো লেফট এখানে কি আছে, লেফট হচ্ছে V2, ভার্বের সেকেন্ড ফর্ম, ক্লিয়ার। তাহলে এখানে আমরা কি বলবো, সে রোববারে রওনা দিয়েছিল, এবং এই অ্যান্ডটা মিসিং আছে, অ্যান্ড অ্যারাইভড হবে, অ্যারাইভড, ARRIVED, অ্যান্ড অ্যারাইভড দেয়ার অন মানডে, ক্লিয়ার। সিম্পল V2তে রাখতে হবে, তাহলে এখানে 2 নম্বর পার্টে কিন্তু অ্যারাইভিং উঠে গিয়ে অ্যারাইভড হবে, আর অ্যান্ডটা কিন্তু মিসিং আছে, অ্যান্ডটা বসাতে হবে। 4-এর 2 নম্বর পার্টে অ্যারাইভিংটা অ্যারাইভড। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, কি বলতে দেখো, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে আমাদের ইররের কোয়েশ্চেন। কি বলছে দেখবো, কোয়েশ্চেন নাম্বার 5 বলছে দ্য মিনিস্টার ফর এডুকেশন, বলছে মিনিস্টার, মন্ত্রী, ফর এডুকেশন, এডুকেশনের জন্যে মন্ত্রী হয় না, এডুকেশনের মন্ত্রী, মানে আমরা কি বলি, শিক্ষার মন্ত্রী, শিক্ষামন্ত্রী আমরা বলি তো, শিক্ষামন্ত্রী, আমি রটা এখানে রাখলাম, শিক্ষামন্ত্রী আমরা বলি, ক্লিয়ার, শিক্ষামন্ত্রী বা শিক্ষার মন্ত্রী, ক্লিয়ার। তাহলে আমরা বলবো কি অ্যাপ্রোপ্রিয়েট দ্য মিনিস্টার ফর এডুকেশন, আমরা বলবো দ্য মিনিস্টার অব এডুকেশন। যে কোনো ক্ষেত্রে দ্য মিনিস্টার অফ ফাইন্যান্স, দ্য মিনিস্টার অব এডুকেশন, এডুকেশন বা এডুকেশন, যে যেমনটা প্রোনাউন্স করবে, ক্লিয়ার। তাহলে মিনিস্টার ফর হয় না, মিনিস্টার অব হবে, দ্য মিনিস্টার অব এডুকেশন বা এডুকেশন। দ্য মিনিস্টার অব এডুকেশন ভেহেমেন্টলি রিফিউজড, একদম ভেহেমেন্টলি মানে তীব্রভাবে কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল, দ্য অ্যালিগেশন মানে অভিযোগটা, দ্যাট হি হ্যাড টেকেন, দ্যাট মানে যে হি হ্যাড টেকেন ব্রাইবস,
সে যে ঘুষ নিয়েছিল এই অভিযোগটা, ঘুষ নেওয়ার অভিযোগটা তীব্রভাবে কিন্তু প্রত্যাখ্যান করেছিল। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এখানে কিন্তু আমাদের 1 নম্বর পার্টে ভুল আছে, মিনিস্টার ফর এডুকেশন হবে না, মিনিস্টার অব এডুকেশন কিন্তু এখানে হবে, মিনিস্টার অব এডুকেশন 1 নম্বর পার্টে ভুল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, বলছে ড্যাশ ফলোয়িং অল দ্য ইনস্ট্রাকশনস ক্লোজলি, বলছে সমস্ত ইনস্ট্রাকশনগুলো, নির্দেশনাগুলো ক্লোজলি একদম পুঙ্খানুপুঙ্খভাবে সে কিন্তু ফলো করেছে, অনুসরণ করা সত্ত্বেও সে কিন্তু মিস আউট অ্যান ইম্পর্টেন্ট গাইডলাইন, সে একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন নির্দেশনা সে কিন্তু একটা মিস করে গেছে। সমস্ত ইনস্ট্রাকশনগুলো ক্লোজলি পুঙ্খানুপুঙ্খভাবে সে ফলো করা সত্ত্বেও একটা গাইডলাইন সে মিস করে মিসড, এখানে কিন্তু সিম্পল V2 আছে। ক্লিয়ার? এইবার বিষয়টা বোঝো, এখানে যে ফ্রেজগুলো দিয়েছে প্রত্যেকটা ফ্রেজের আমাদেরকে মানে বুঝতে হবে। ইনস্টেড অফ মানে কি? একদাকে ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে, ইনস্টেড অফের মানে হচ্ছে পরিবর্তে। অলদো মানে কি? অলদো মানে হচ্ছে যদিও। ইনস্পাইট অফ মানে কি? ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। আর আদারওয়াইজ মানে কি? আদারওয়াইজের মানে হচ্ছে তা না হলে। এবার দেখো কোনটা খাটছে আমাদের। ক্লিয়ার? আমরা এখানে বলতে পারি পরিবর্তে, বলবো না, এখানে পরিবর্তে আসবে না। এখানে আমরা দুটো বলতে পারি, একটা হচ্ছে সত্ত্বেও খাটতে পারে আর একটা যদিও খাটতে পারে। ক্লিয়ার? আদারওয়াইজ তা না হলে হবে না, তাহলে দুটো। এইবার দেখো বিষয়টা, অলদো দিয়ে যখন আমরা বাক্য শুরু করব মাথায় রাখবে যে অলদোর পরে ALTHOUGH, অলদো বা দোর পরে আমাদের দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, মানে নর্মাল যে কনস্ট্রাকশন। অলদোর পরে কোনো সময় ভার্বের আইএনজি দিয়ে বাক্য শুরু হবে না, অলদোর পরে আমাদেরকে রাখতে হবে হচ্ছে নর্মাল সাবজেক্ট, তারপরে ভার্ব। কিন্তু এখানে কিন্তু ভার্বের আইএনজি আছে, কোনো সাবজেক্ট নেই, অলদো ফলোয়িং হবে না, হয় না। ক্লিয়ার? তাহলে এটা মাথায় রাখবে, এই নিয়মটা। অলদোর সঙ্গে সাবজেক্ট ভার্ব, নর্মাল বাক্য যেমনটা হয় সেরকম হবে অলদোর পরে। তাহলে এখানে আমরা ইনস্পাইট অফ বলবো, সি ইজ দ্য কারেক্ট আনসার। ইনস্পাইট অফ, আর অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কিন্তু আমাদের ভার্বের আইএনজি হবে। ক্লিয়ার? ইনস্পাইট অফের পরে ভার্বের আইএনজি। ক্লিয়ার? ইনস্পাইট অফ ফলোয়িং, ইনস্পাইট অফ সত্ত্বেও, অনুসরণ করা সত্ত্বেও সমস্ত ইনস্ট্রাকশন ক্লোজলি মিসড আউট অ্যান ইম্পর্টেন্ট গাইডলাইন। ক্লিয়ার? তাহলে ইনস্পাইট অফ। আর ইনস্পাইট অফ আর ডেসপাইট সেম মিনিং। ডেসপাইটের সঙ্গে কিন্তু দেখো এই ইনস্পাইট অফ, এটার সঙ্গে আমরা ডেসপাইটও বলতে পারি, DESPIT। ডেসপাইটের সঙ্গে মাথায় রাখবে কোনো অফ হবে না, ইনস্পাইটের সঙ্গে অফ হয়। ক্লিয়ার? গুলিয়ে ফেলবে না। তাহলে এখানে কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। ইনস্পাইট অফ ফলোয়িং অল দ্য ইনস্ট্রাকশনস ক্লোজলি হি মিসড আউট অ্যান ইম্পর্টেন্ট গাইডলাইন। 6-এর সি উত্তর। এবার তো নেক্সট 7 দাগ কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, বলছে বিনয় ডাজ নট প্লে ক্রিকেট, বিনয় ক্রিকেট খেলে না, অ্যান্ড ড্যাশ ডাজ ইয়াশওয়ন্ত। ক্লিয়ার? এইবার বিষয়টা কি, এখানে কি বলছে দেখো, এখানে তোমাদেরকে বলেছিলাম যে কোনো একটা মুভি আমি দেখতে গেছিলাম, মুভি দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, বা কোনো একটা বই তুমি পড়েছো। ক্লিয়ার? তো মুভি দিয়ে এক্সাম্পল দিই, মনে করো মুভি দেখার পরে দুই বন্ধু আমরা মুভি দেখে বাইরে বেরিয়েছি। ক্লিয়ার? এবার দুজনের কারোরই পছন্দ হয়নি বা দুজনেরই পছন্দ হয়েছে, এই ধরনের বাক্যগুলোকে আমরা কি বলবো? আমি বললাম বন্ধু আমারও পছন্দ হয়েছে, আমার বন্ধু বললো বন্ধু আমারও পছন্দ হয়েছে। এবার নেগেটিভ হিসেবে ধরলে যে আমি বললাম আমার পছন্দ হয়নি, বন্ধু বললো আমারও পছন্দ হয়নি, সেই বাক্যগুলো আমরা কিভাবে বলতে পারি? আগে প্রথমে পজিটিভটা বলি, যে আমার পছন্দ হয়েছে। ক্লিয়ার? আমি বললাম যে হ্যাঁ, ধরো আমার বন্ধুর একটা নাম দিচ্ছি আমি বললাম আই লাইকড দ্য মুভি, LIKED, আই লাইকড দ্য মুভি, MOVIE, আমার পছন্দ হয়েছে মুভিটা। এবার আমার বন্ধু বলবে যে আমার বন্ধুরও পছন্দ হয়েছে। ক্লিয়ার? সেক্ষেত্রে মানে আমি নিজেই কথাটা বলবো যে তারও পছন্দ হয়েছিল। আমি বলবো কি সো, এখানে V2 আছে, V2 থাকলে আমাদের প্রশ্ন করতে গেলে যে হেল্পিং ভার্ব লাগে সেই হেল্পিং ভার্ব আনবো ডিড, প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাজ, পাস্ট টেন্স হলে ডিড। তাহলে আই লাইক দ্য মুভি, আমার বন্ধুরও পছন্দ হয়েছিল, সো ডিড আমি বললাম রাম। ক্লিয়ার? তাহলে আই লাইক দ্য মুভি, আমার পছন্দ হয়েছিল, আমার বন্ধুরও পছন্দ হয়েছিল, সো দিয়ে সেক্ষেত্রে হ্যাঁ বোধকের ক্ষেত্রে। আর না বোধকের ক্ষেত্রে কি হবে দেখো, সেম। আমি বললাম যে আই ডিড নট লাইক দ্য মুভি, আমার বইটা পছন্দ হয়নি। এইবার নেগেটিভের ক্ষেত্রে হয় নাইদার দেব, নিদার, NEITH, নিদার
NEITHER, নিদার বা নর যে কোনো একটা দিলেই হবে। নিদার, এখানে নিদার আর নরের মানে নট, তাহলে আর নট রাখবো না, শুধু হেল্পিং ভার্বটা দেবো ডিড। নিদার ডিড রাম, ক্লিয়ার? নিদার ডিড রাম, রামেরও পছন্দ হয়নি, তাহলে আই ডিড নট লাইক দ্য মুভি, নিদার বা নর ডিড রাম বা নাইদার ডিড রাম, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে হ্যাবোধকের ক্ষেত্রে সো ডিড, পাস্ট টেন্স হলে, প্রেজেন্ট টেন্স হলে ডু ডাজ, আর নেগেটিভের ক্ষেত্রে পাস্ট টেন্স হলে নাইদার ডিড বা নর ডিড, তারপরে যে ব্যক্তির কথা বলবো সেই ব্যক্তিটা, প্রেজেন্ট টেন্স হলে নাইদার নরের পরে ডু ডাজ। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে না বোধক বলছে, কিন্তু দেখো এখানে কিন্তু ডাজ নট রয়েছে। বিনয় ডাজ নট প্লে ক্রিকেট, বিনয় ক্রিকেট খেলে না। ড্যাশ ডাজ যশবন্ত, যশবন্ত কিন্তু ক্রিকেট খেলে না। তাহলে কি করব, নাইদার বা নর, এখানে দেখো নর নেই, ডি ইজ দ্য কারেক্ট আনসার, দুটোই নেগেটিভ হবে, ক্লিয়ার? হয় দুটোই হ্যাঁ বোধক, নাহলে দুটোই না বোধক হবে, তাহলে নাইদার হবে এখানে, নিদার বা নাইদার যে যেমনটা বলবে। NEITHER, নিদার ডাজ যশবন্ত, ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার, যশবন্ত কিন্তু পছন্দ করে না, সাথে ডি। এবার যাবো নেক্সট, বিষয়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তো নোট ডাউন করবে ভালো করে, মন দিয়ে কিন্তু বুঝতে হবে বিষয়টা। এবার কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, আই ভিজিট সিমলা, আমি সিমলা ভিজিট করি ফ্রিকুয়েন্টলি, মানে ঘন ঘন ভিজিট করি, মানে প্রায়ই আমি যাই, বারবার যাই, তাই বলছে আই ভিজিট সিমলা ফ্রিকুয়েন্টলি, আমি ফ্রিকুয়েন্টলি বারবার কিন্তু সিমলা যাই। হাউ এভার, যাই হোক না কেন, আই হ্যাভ নেভার ড্যাশ কুফরি, মানে আমি সিমলায় যাই কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি কখনোই কুফরিতে যাইনি, কখনোই কুফরিতে যাইনি। এবার ভালো করে বোঝো, এখানে কি আছে, হ্যাভ রয়েছে, তাহলে হ্যাভ হ্যাজের পরে আমাদের এখানে কি বসবে, একটা ভার্ব লাগবে। হ্যাভ হ্যাজের পরে হয় আমাদের মেন ভার্বের থার্ড ফর্ম, নাহলে একটা বিন দিতে পারি আমরা। হ্যাভ হ্যাজের পরে কি বসতে পারে, হয় বিন বসবে, তা না হলে কোনো একটা জায়গায় কোনো একটা ভার্বের আমাদের থার্ড ফর্ম লাগবে, তাই তো? তাহলে দেখো এখানে কি আছে, প্রথম অপশনে চলে আসো, এখানে গোর কথা বলেছে ওয়েন্ট, ওয়েন্ট কিন্তু ভার্বের কোন ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে হ্যাভ হ্যাজের পরে আমাদের লাগবে থার্ড ফর্ম, কাটা। এইবার চলে আসো বি দাগের অপশনে চলে আসো, ভিজিটেড, একদম হতে পারে ভিজিটেড ভার্বের থার্ড ফর্ম, কিন্তু ভিজিটেডের পরে ভিজিট শব্দটা ভার্ব হিসেবে ইউজ হলে, ভিজিট শব্দটা ভার্ব হিসেবে ইউজ হলে ভিজিটের পরে কিন্তু কোনো টু বসবে না। আমি কলকাতায় ভিজিট করেছিলাম, আমি বলবো আই ভিজিটেড কলকাতা, ক্লিয়ার? আই ভিজিটেড কলকাতা, কোনো টু বলবো না, আই ভিজিটেড কলকাতা, ক্লিয়ার? ভিজিট ভার্ব হিসেবে ইউজ হলো, যদি ভিজিটটাকে আমি নাউন হিসেবে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমি টু দেবো, নাউন হিসেবে। আই পেইড, PAID, আই পেইড আ ভিজিট, VISIT, আই পেইড আ ভিজিট, এখানে পেইড হচ্ছে ভার্ব, এখানে পেইড হচ্ছে V2 ভার্ব, মেন ভার্ব হচ্ছে পেইড, আর এখানে ভিজিটটা কি, ভিজিটটা হচ্ছে নাউন, তাহলে আই পেইড এ ভিজিট টু কলকাতা। এবার আমি কলকাতা কিন্তু বলতে পারি, টু কলকাতা, কলকাতা, তাহলে বোঝা গেল ভিজিট কিন্তু ভার্ব হলে নো প্রিপোজিশন, তাহলে কিন্তু বি কাটা, ভিজিটের পরে এখানে ভার্ব টু হবে না। তাহলে এবার চলে আসো পরেরটায়, দেখো বিনের পরে আই ভিজিট সিমলা ফ্রিকুয়েন্টলি, হাউএভার, যাই হোক না কেন বা তা সত্ত্বেও, আই হ্যাভ নেভার বিন, একদম বিন বসতে পারে, কিন্তু বিনের পরে TOO বসবে কেন, এখানে এখানে টুর কোনো কাজ নেই, টু মানে তো এতটাই, ক্লিয়ার? বিনের সঙ্গে কোনো সময় টু হবে না, একটা জায়গায় বলেছে শুধু সিঙ্গেল TO2 হবে। ডি ইজ দ্য কারেক্ট আনসার, আই হ্যাভ নেভার বিন, আমি কখনোই যাইনি টু কুফরি, কুফরিতে, ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এখান থেকে কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেল। আর এই ভিজিটের বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ভার্ব হিসেবে হলে কোনো প্রিপোজিশন লাগবে না, নাউন হিসেবে হলে কিন্তু টু বসবে, ক্লিয়ার? 8-এর ডি উত্তর। এবার চলো নেক্সট, 9 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 9-এ চলে যাবো আমরা। বলছে আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ফর সাম পেপার, আমি তার কাছে কিছু পেপার চেয়েছিলাম, বাট হি, এখানে দেখো আস্কড কোন টেন্স আছে, আস্কড কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, মাথায় রাখবে, V2, টেন্সের ব্যালেন্স সেম রাখতে আমাদেরকে। তাহলে আই আস্কড হিম ফর, আস্ক ফর মানে কোনো কিছু চাওয়া, তাহলে আই আস্কড হিম, আমি কি চেয়েছিলাম, ফর সাম পেপার, কিছু পেপার চেয়েছিলাম, বাট কিন্তু তার কাছে কি হলো, এখানে সব কটা দেখো নান বা নট, মানে বলতে চেয়েছে তার কাছে ছিল না। তাহলে থাকা বললে আমাদের কি হয়, থাকা বলতে আমরা ইউজ করি হ্যাভ বা হ্যাজ। এবার আমাদের আছে কি V2, তাহলে আমাদের হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি হবে, হ্যাড, ক্লিয়ার? হ্যাড, তাহলে বুঝতে পারলাম আমরা এখানে বসবে কি হ্যাড। এইবার বিষয়টা হচ্ছে হ্যাডের সঙ্গে তার কাছে কোনো, সব জায়গায় নেগেটিভ, মানে তার কাছে পেপার ছিল না এটা বলতে চেয়েছে। তাহলে যদি আমি শুধু নট দিই, শুধু নট দিই, শুধু নট কিন্তু হবে না, হ্যাড নট, হ্যাডের সঙ্গে নট দিলে আমাদের করতে হবে হয় হ্যাড, হি হ্যাড নট, হি হ্যাড নট দিলে আমাদেরকে একটা এনি যোগ করতে হবে, তার কাছে কিছুই ছিল না। আই আস্কড হিম ফর সাম পেপার বাট হি হ্যাড নান, একটা কারেক্ট আনসার হ্যাড নট এনি, তার কাছে কোনো পেপার ছিল না, বা আমি বলতে পারি তার কাছে হ্যাড নান, HAD, হ্যাড
নান, NONE, এই দুটোর যে কোনো একটা কিন্তু আমি বলবো, হয় বলবো হ্যাড নট এনি, হ্যাড নট দিলে তার সঙ্গে একটা এনি যোগ করতে হবে, তার কাছে কোনো পেপার ছিল না, বা হ্যাড নান, তার কাছে কোনো পেপারই ছিল না, দুটোর মিনিং সেম। তাহলে দেখো চলে আসো, এক দাগে শুধু হ্যাড নট রয়েছে, এনি নেই, কাটা, হ্যাজ নট হবে না কারণ হ্যাড হবে, হ্যাড নান, সি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাড নান। ডি দাগেরটা হবে না কারণ হ্যাজ রয়েছে, ক্লিয়ার, বোঝা গেল? হ্যাড নট শুধু হবে না, হ্যাড নটের সঙ্গে কিন্তু এনি হবে, এটা মাথায় রাখবে। তাহলে আই আস্কড হিম ফর সাম পেপার বাট হি হ্যাড নান, এখানে NONE, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে কিন্তু 9 সি উত্তর। এবার চলো নেক্সট 10 দাগ। 10 দাগ হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট, কি বলছে দেখো, ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেনে আমরা চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 10, দেয়ার ড্যাশ এনি মেসেজ, এনি মেসেজ, আর এনি বলেছিলাম কি, এনি শব্দটা কিন্তু 1 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রশ্নবোধক বাক্যে বসবে। এই এনি শব্দ হচ্ছে দু জায়গায় বসে, একটা হচ্ছে INTERROGATIVE ইন্টারোগেটিভ সেন্টেন্সে, আর একটা কোথায় বসবে, আর একটা হচ্ছে নেগেটিভ বাক্যে। বাক্যটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে নেগেটিভ হতেই হবে, নেগেটিভ সেন্টেন্স, ক্লিয়ার, SENTENCE, নেগেটিভ সেন্টেন্স হয়। এনি থাকলে বাক্যটা ইন্ট্রোগেটিভ হবে, তা না হলে অ্যাসার্টিভ হলে বাক্যটাকে কিন্তু নেগেটিভ হতে হবে, এটা মাথায় রাখবে। তাহলে এখানে এনি আছে মানে এখানে কিন্তু একটা নেগেটিভ বাক্য লাগবে, ক্লিয়ার। এইবার দেখো পুরো বাক্যটা আমরা পড়বো। দেয়ার ড্যাশ এনি মেসেজ, এনি মেসেজেস বললে কিন্তু এনি মেসেজ সিঙ্গুলার, মেসেজ কিন্তু সিঙ্গুলার। দেয়ার দিয়ে বাক্য শুরু হলে মাথায় রাখবে, দেয়ার দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্ট দেয়ারের পরে থাকে। মেসেজেস বলেনি, মেসেজ বলেছে। আমি বললাম কি, আমি বলি আমাদের স্কুলে, কিন্তু আমাদের স্কুলে নয়, আমাদের বিদ্যালয়ে, আমাদের গ্রামে 3টে বিদ্যালয় আছে, আমরা কি বলবো, দেয়ার দিয়ে। দেখো দেয়ার আর, দেয়ার কিন্তু সাবজেক্ট নয়, দেয়ার আর, সেখানে আছে 3, THREE, 3 স্কুলস, SCHOOLS। দেখো এই স্কুলস কিন্তু এই 3 স্কুলস পুরোটাই সাবজেক্ট। তাহলে দেয়ার দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্ট পরে থাকে, এবং সেই অনুযায়ী কিন্তু এখানে ভার্ব বসেছে। 3 স্কুলস বলে আর, একটা স্কুল হলে কিন্তু ইজ বসতো। তাহলে দেয়ার আর 3 স্কুলস ইন আওয়ার ভিলেজ, VILLAGE, ক্লিয়ার, বোঝা গেল? ঠিক সেই রকম তাহলে এখানে মেসেজ রয়েছে, দেয়ারের পরে সাবজেক্ট মেসেজ, তাহলে কিন্তু এখানে সিঙ্গুলার সাবজেক্ট বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে, এবং নেগেটিভ হবে, এনি আছে, এটা মাথায় রাখবে। তাহলে আরেকবার পড়ি, দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই টিচার, আমার টিচারের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে কোনো মেসেজ আসেনি সিন্স শি মুভ টু লন্ডন। সিন্সের পরে বলেছিলাম কি, ভার্বের সেকেন্ড ফর্ম হয়, দেখো মুভড, এটা কিন্তু V2, ঠিক আছে, সিন্সের পরে V2, এবং সিন্সের আগেরটা কি হবে, পারফেক্ট হবে। সিন্সের আগে পারফেক্ট, সিন্সের পরে V2, এটাই হচ্ছে জেনারেল নিয়ম। ওকে, তাহলে এবার এখানে দেখো আমাদের পারফেক্ট করতে গেলে দেয়ারের পরে কি করতে হবে, এখানে হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা বসাবো, মেসেজ একটা, তাহলে হ্যাজ দেবো, এ দাগ কেটে দাও, বি দাগ কেটে দাও। এবার পুরো থাকছে হচ্ছে ডি দাগ, হ্যাড রয়েছে, হ্যাড করবো না, হ্যাড বিন কেন করবো না সেটাও বলছি। দেখো সিন্সের পরে সিম্পল পাস্ট করবো, এবং সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট করবো, পাস্ট পারফেক্ট করবো না, প্রেজেন্ট পারফেক্ট, মাথায় রাখবে। সিন্সের পরে দুটো বাক্য হলে, কমপ্লেক্স সেন্টেন্স হলে, সিন্সের পরে কিন্তু সিম্পল পাস্ট, আর সিন্সের আগে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে দেখো হ্যাজ, কারণ মেসেজ একটা, এই মেসেজ একটার কারণে আমি হ্যাজ দিলাম, আর হ্যাজ নট বিন, এই এনির জন্য নেগেটিভ, এই যে নট রয়েছে, আর বিন, ক্লিয়ার, তাহলে হ্যাজ নট বিন। দেয়ার হ্যাজ নট বিন এনি মেসেজ, সেখানে অনেক সময় ধরে কোনো বার্তা নেই, কোনো মেসেজ নেই, ফ্রম মাই টিচার, আমার শিক্ষকের কাছ থেকে, সিন্স শি মুভড টু লন্ডন। সিন্সের পরে V2, সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট মেসেজ সিঙ্গুলার বলে হ্যাজ, এনি আছে বলে নট, আর বিন। নেক্সট 10-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। 11 দাগ, 11 দাগ কি বলছে দেখো, 11 দাগ কি বলছে দেখো, বলছে কালিদাস ওয়াজ আ গ্রেটার ক্লাসিক্যাল পোয়েট, কালিদাস ওয়াজ এ গ্রেটার ক্লাসিক্যাল সংস্কৃত পোয়েট অব ইন্ডিয়া। এইবার বিষয়টা হচ্ছে যে গ্রেটার, অ্যাডজেক্টিভটা ভালো করে দেখে নাও। প্রথমে হচ্ছে গ্রেট থাকবে, গ্রেট অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষগুণ যে বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আর অ্যাডজেক্টিভের 3টে ফর্ম আছে, প্রথমটাকে বলি হচ্ছে আমরা পজিটিভ বলি, প্রথমটাকে আমরা কি বলবো, প্রথমটাকে বলবো পজিটিভ, POSITIVE, শর্টে লিখতে হবে গ্রেট। সেকেন্ড ফর্ম ER যুক্ত হয় গ্রেটের সঙ্গে, GREATER, গ্রেটার, ER থাকলে সেটা কিন্তু কম্প্যারেটিভ হবে, COM লিখলাম। আর লাস্ট হচ্ছে সুপারলেটিভ, গ্রেটেস্ট, EST থাকবে, ক্লিয়ার, GREATEST, গ্রেটেস্ট, এটা কিন্তু সুপারলেটিভ, SUP লিখে দিলাম, ক্লিয়ার, বোঝা গেল?
তাহলে এইবার দেখো কম্প্যারেটিভ ডিগ্রিতে গ্রেটার যেহেতু কম্প্যারেটিভ, তাহলে এই কম্প্যারেটিভ ডিগ্রি থাকলে কিন্তু একটা কম্প্যারিজন থাকবে, তুলনা থাকবে, দুজন ব্যক্তির মধ্যে তুলনা হলেই আমরা কিন্তু এখানে গ্রেটার অ্যাডজেক্টিভটা কিন্তু ইউজ করতে পারি। যদি কারোর মধ্যে তুলনা না বোঝায়, দুজনের মধ্যে তুলনা হলে কম্প্যারেটিভ ডিগ্রি ইয়ার, সবার মধ্যে অনেকের মধ্যে তুলনা করলে সুপারলেটিভ ডিগ্রি হবে, তখন কিন্তু গ্রেটেস্ট ইউজ করতে হবে অনেকের মধ্যে বললে। তাহলে এখানে অনেকের মধ্যেও বলেনি, দুজনের মধ্যেও বলেনি, তাহলে নর্মালি বলছে সে একজন বিখ্যাত ক্লাসিক্যাল সংস্কৃত পোয়েট অফ ইন্ডিয়া। তাহলে নর্মাল বললে একজনকে নর্মালি বলছে, সাধারণভাবে বলছে, তখন আমরা কি ইউজ করব, না গ্রেটেস্ট না গ্রেটার, সিম্পল পজিটিভ ফর্ম ইউজ করব গ্রেট। তাহলে কি বলবো, কালিদাস ওয়াজ আ গ্রেট ক্লাসিক্যাল সংস্কৃত পোয়েট অফ ইন্ডিয়া। বোঝা গেল? তাহলে ওয়াজ বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ওয়াজ এ গ্রেট ক্লাসিক্যাল পোয়েট অফ ইন্ডিয়া, 11 বি উত্তর। ক্লিয়ার? এবার যাবো নেক্সট। 12 দাগ কি বলছে দেখো, 12 দাগ বলছে যে দ্য মিল্ক হ্যাজ বয়েলড ওভার, বলছে মিল্কটা কিন্তু ফুটে ওপরে উঠে গেছে। বয়েল ওভার মানে কি, সিদ্ধ, বয়েল মানে হচ্ছে ফুটেছে এবং ফুটে ওভার মানে ওপরে উঠে গেছে, কোনো একটা পাত্রে ফুটছিল, তাহলে ফুটে কিন্তু ওপরে উঠে গেছে, সেই কারণে বয়েল ওভার বলছে। দ্য মিল্ক হ্যাজ বয়েলড ওভার অ্যান্ড, দেখো এখানে কিন্তু আমরা কি করেছি ভালো করে বুঝবে, এখানে কিন্তু হ্যাজ রয়েছে, তাহলে এই হ্যাজের ভার্ব ফর্মটা কন্টিনিউয়াস রয়েছে, শুধুমাত্র ফুটে উঠেছে তা নয়, পড়ে গেছে। অন টু, অন টু প্রিপোজিশনটা কোন জায়গায় বসে আমি বলে দিয়েছিলাম, একটা সারফেস, এটা মনে করো SURFACE সারফেস, তুমি একটা মানুষ, এটা মানুষ হোক, কোনো একটা জন্তু হোক, যদি হেঁটে বা ওপর থেকে যে কোনো জায়গার থেকে কোনো একটা সারফেসের ওপরই ভাগের দিকে যায়, তাহলে সারফেসের ওপরে মানে হচ্ছে অন, আর তুমি দিকে যাচ্ছ মানে হচ্ছে টু, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন টু ইউজ করি, কোনো সারফেসের ওপরের দিকে তুমি যাচ্ছ অন টু, তাহলে অন টু সেই কারণে এখানে কিন্তু বলেছে। তাহলে আরেকবার পড়ি, তাহলে কি বললাম বিষয়টা মাথায় রাখো, হ্যাজের পরে বয়েল রয়েছে, এই হ্যাজের কিন্তু হ্যাজের যে আর কি কাজটা সেটা কিন্তু কন্টিনিউয়েশনে রয়েছে, কন্টিনিউয়াস রয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখনও চলছে। ওখানে হুট করে কেন ভার্বের আইএনজি দেবো, হুট করে ভার্বের আইএনজি তো হবে না, হ্যাভ হ্যাজের সঙ্গে বিন দিয়ে ভার্বের আইএনজি হয়, আর এখানে কোনো কন্টিনিউয়াসের সেন্স লাগছে না। বলছে কি, ভালো করে মিনিংটা বোঝো, দ্য মিল্ক হ্যাজ বয়েলড ওভার, মিল্কটা ফুটে ওপরে উঠেছে এবং পড়ে গেছে অন টু দ্য স্টোভ, স্টোভের ওপরে, স্টোভের যে সারফেস সেই সারফেসের ওপরের দিকে পড়ছে, সেই কারণে অন টু ইউজ করছে। তাহলে এখানে কি হবে, এই হ্যাজের সেন্সটা এখনও কন্টিনিউয়াস আছে, সেই কারণে হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম লাগবে FALLEN, ফলেন অন টু দ্য স্টোভ। ক্লিয়ার? কোথায় আছে অপশানটা দেখে নেব, এক দাগে ফলস, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, ফলেন অন টু দ্য স্টোভ। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের পারফেক্ট টেন্সের আমাদের কন্টিনিউয়াস রয়েছে বলে সেই কারণে কিন্তু আমাদের দুটো ভার্বকেই কিন্তু থার্ড ফর্মে রাখতে হবে, বয়েলড ওভার অ্যান্ড ফলেন অন টু। ক্লিয়ার? 12 বি উত্তর। এবার যেমন নেক্সট 13 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 13 দাগ, হ্যাঁ 13 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 13 আমাদেরকে বলছে যে ইট হ্যাজ বিন রেইনিং ভেরি হার্ডলি, বলছে ইট হ্যাজ বিন রেইনিং ভেরি হার্ডলি সিন্স মর্নিং। তাহলে মর্নিং হচ্ছে একটা, দেখো মর্নিং, সিন্স কোথায় বসে বলেছিলাম, কোনো সংখ্যা থাকলে পারফেক্ট টেন্স, এটা হ্যাভের পরে বিন দিয়ে ভার্বের আইএনজি মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? তাহলে পারফেক্ট টেন্সে আমি বলেছিলাম যদি সংখ্যা মেনশান থাকে, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর এরকম সংখ্যা মেনশান থাকলে আমাদের কী হবে, ধরে, আর ধরে বললে কী হবে ফর, আর সিন্স মানে কি, সিন্স মানে হচ্ছে থেকে বললে সিন্স হবে, আর ধরে বললে কি হবে, আমাদের ধরে বললে হবে হচ্ছে ফর। তাহলে এখানে দেখো সংখ্যা মেনশন নেই, একটা কনক্রিট টাইম আছে, কনক্রিট যেটাকে আমরা গুনতে পারি না, সকাল থেকে, দুপুর থেকে, রাত থেকে, সন্ধ্যা থেকে, তাহলে সেই কারণে কিন্তু সিন্স ইউজ করছে, এখানে কিন্তু ভুল নেই, তবুও আমাদের বিষয়গুলো অ্যানালাইজ করতে হবে। ওকে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ভেরি হার্ডলি। এবার বিষয়টা হচ্ছে কি, কোনো ভুল নেই বাক্যে, ইট সিঙ্গুলার বলে হ্যাজ রয়েছে, হ্যাভাজের পরে বিন, অনেক সময় ধরে বৃষ্টি হচ্ছে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, হ্যাভাজের পরে বিন দিয়ে ভার্বের আইএনজি। এবার ভেরি হার্ডলি হয় না, হার্ডলি মানে কি, হার্ডলি HARDLY, হার্ডলি মানে হচ্ছে একেবারেই না, একেবারেই না, হার্ডলি মানে একেবারেই না। আর হার্ড মানে কি, হার্ড HARD, হার্ড মানে হচ্ছে কঠোর, হার্ড মানে বিরাট আমি বলতে পারি, বিশাল পরিশ্রম করছে, হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, সে খুব, বিরাট বা খুব বলতে কিন্তু আমরা হার্ড ইউজ করি। ক্লিয়ার? হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড।
ওকে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ভেরি হার্ড, ইট ইজ রেইনিং ভেরি হার্ড, তাহলে এই হার্ডলিটা আমাদের কি হবে, হার্ডলিটা আমাদের হয়ে যাবে HARD, হার্ড। ক্লিয়ার? কোন অপশানে আছে আমরা দেখে নেব। ইট হ্যাজ বিন রেইনিং ভেরি হার্ড, ডি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাজ বিন রেইনিং ভেরি হার্ড। বোঝা গেল? তাহলে হার্ডলি আর হার্ডের মধ্যে ডিফারেন্স নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার যাবো 14 দাগ। 14 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, কোয়েশ্চেন 14 বলছে দ্য ফ্লাডস দিস ইয়ার, বলছে এই বছর, হ্যাঁ তাহলে এই বছর বন্যা কি করেছে, কজ ঘটিয়েছে এ লট অফ ড্যামেজ টু দ্য ক্রপস, মানে ফ্লাডস মানে অনেক বন্যা হয়েছিল, ক্লিয়ার? অনেকগুলো বন্যা এসেছিলো এই বছর। তা বলছে দ্য ফ্লাডস দিস ইয়ার, এই বছর বন্যাগুলো ঘটিয়েছে। দেখো ভালো করে বোঝো, দু রকম বলতে পারি যে এই বছর বন্যা কিন্তু ঘটিয়েছে, শুধু কজ দিলে কি হবে, শুধু কজের মানে কি CAUSE, কজ, শুধু কজ দিলে হবে কি সিম্পল প্রেজেন্ট টেন্স, কজ মানে ভার্বের ফার্স্ট ফর্ম V1 দিলাম, V1 এর মানে কি হয়, V1 এর মানে হয় হচ্ছে ঘটে, V1 এর মানে কি হয়, V1 এর মানে হচ্ছে ঘটে। আর CAUSED, কজড মানে কি V2 মানে ঘটেছিল, কজড মানে কি, কজড মানে ঘটেছিল, কজড মানে ঘটেছিল। ক্লিয়ার? আর আমরা তাহলে বলতে পারি একটা, যে এই বছর কিন্তু বন্যা ঘটিয়েছিল অনেক সমস্যা টু দ্য ক্রপস, বা ঘটিয়েছে, হয় কজড বলতে পারি, শুধু কজড বলবো না, ঘটে মানে প্রত্যেক বছর ঘটে, হয় কজড, আর যেহেতু সাবজেক্ট ফ্লাডস একের বেশি, তাছাড়া বলতে পারি হ্যাভ কজড, CAUSED মানে ঘটিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মিনিং কী হয়, ঘটিয়েছে, করেছে, বলেছে, খেয়েছে, খেয়েছি, এসেছি, এরকম তো। তাহলে হয় হ্যাভ কজড হবে, নাহলে শুধু কজড হবে। এই বছর ঘটিয়েছিল অনেক সমস্যা, ক্ষতি ক্রপের, ফসলের, শস্যের, বা ঘটিয়েছে। তাহলে দেখো CAUSED সেকেন্ড ফর্ম নেই, তাহলে আমাদের C ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাভ কজড, হ্যাভ কজড দ্য ফ্লাডস দিস ইয়ার হ্যাভ কজড আ লট অফ ড্যামেজ টু দ্য ক্রপস। 14 C ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 15 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 15 বলছে ইফ ইউ উইল ব্রিং আ লেটার অফ ইন্ট্রোডাকশন, বলছে ইফ ইউ উইল ব্রিং আ লেটার অফ ইন্ট্রোডাকশন, বলছে যদি তুমি আনো একটা ইন্ট্রোডাকশানের, একটা তোমার যে ইন্ট্রোডাকশান, তোমার যে পরিচয়, সে পরিচয়পত্র যদি তুমি একটা আনো, আই উইল কনসিডার ইয়োর রিকোয়েস্ট, আমি তোমার অনুরোধটা কিন্তু কনসিডার করব, বিবেচনা করব। ক্লিয়ার? তাহলে এইবার এটা হচ্ছে কন্ডিশনাল বাক্য, কন্ডিশনাল, CONDITIONAL, কন্ডিশনাল কিন্তু সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সের ওপরে কিন্তু আমাদের একটা ক্লাস করা আছে, PSC স্পেশাল নামে একটা প্লেলিস্ট আছে, তোমরা চাইলে কিন্তু ওখানে গিয়ে দেখতে পারো। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, এবং আমাদের যে থার্ড কন্ডিশনাল আর একটা আছে, সেটা হচ্ছে ইনভার্টেড কন্ডিশনাল। এই 5 রকমের কন্ডিশনাল বাক্য কি রকম হয়, কখন আমরা ইউজ করি, কিভাবে ইউজ করব, এই বাক্যগুলো কিন্তু আমরা দেখে থাকি। যেমন শুড দিয়ে বাক্য শুরু হলে শুডের মানে হবে ইফ, হ্যাড দিয়ে বাক্য শুরু হলে হ্যাডের মানে হবে ইফ। তাহলে এটা কখন হয়, ক্লিয়ার? এটা দেখতে গেলে তোমাকে কিন্তু ওই ক্লাসটা দেখতে হবে, চাইলে কিন্তু প্লেলিস্টে দেখতে পারো, PSC স্পেশাল বলে একটা প্লেলিস্ট আছে। তো এখানে কিন্তু কন্ডিশনাল বাক্য, তো আমরা বলেছিলাম কি, এখানে চলে আসবো, কোয়েশ্চেনে ফিরে আসবো, যে ইফের সাথে ইফ, ওয়েন, ইফ, ওয়েন, টিল, ইফ, ওয়েন, টিল, আনটিল, ইফ, ওয়েন, টিল, আনটিল, আনলেস, আনলেস, ইফ, ওয়েন, টিল, আনটিল, আনলেস, এদের পরে আনলেস, অ্যাজ সুন অ্যাজ, আমরা বলতে পারি অ্যাজ লং অ্যাজও বলতে পারি, অ্যাজ লং অ্যাজ। ক্লিয়ার? আমরা আফটার বিফোর বলতে পারি, আফটার বা বিফোর, BEFORE, বিফোর। এদের পরে কখনোই কিন্তু শ্যাল উইল হবে না। এদের সাথে, এরা যখন বাক্যের মধ্যে থাকবে, বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, এবং এদের সাথের অংশে কখনোই শ্যাল বা উইল কিন্তু হবে না। বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে, কিন্তু এদের সাথের অংশে শ্যাল উইল হবে না। এবং কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। এদের সাথের অংশে কি হবে, সিম্পল V1 হবে, সিম্পল V1। বোঝা গেল? তাহলে ইফ ইউ উইল, দেখো এখানে উইল আছে, উইলটা কিন্তু কাটা যাবে। ইফের সাথের অংশে কোনো সময়, দেখো ফার্স্টে আমি ইফ দিয়ে শুরু করেছিলাম, ইফের সাথের অংশে শ্যাল উইল হবে না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। দেখো বাক্যের অন্য অংশে কিন্তু উইল আছে, আই উইল। তাহলে কি হবে, ইফ ইউ ব্রিং
ইফ ইউ ব্রিং, যদি তুমি আনো, এ লেটার অফ ইন্ট্রোডাকশন, পরিচয়পত্র, আই উইল কনসিডার ইউর রিকোয়েস্ট। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু নিয়মটা মাথায় রাখবে। ইফ, ওয়েন, টিল, আনটিল, আফটার, বিফোর, আনলেস, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, আফটার, বিফোর, এদের পরে কিন্তু শ্যাল উইল হয় না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে এবং এদের সাথে অংশে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে কোনটা হবে? ইফ ইউ ব্রিংস, দেখো 1 নম্বরে কিন্তু ভুল করবে না, ব্রিংয়ের সঙ্গে এস রয়েছে, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ডি ইজ দ্য কারেক্ট আনসার, ইফ ইউ ব্রিং আ লেটার অফ ইন্ট্রোডাকশন। ক্লিয়ার? 15 উত্তর। এবার যেমন নেক্সট 16 দাগ কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 16। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 16 কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 16 বলছে শি ইজ আ লিটল সাসপিশিয়াস। সাসপিশিয়াস মানে কি? সাসপিশিয়াস মানে হচ্ছে ডাউটফুল, DOUBTFUL, ডাউটফুল মানে সন্দেহ প্রবণ বা সন্দেহ ভাজন। বলছে শি ইজ আ লিটল সাসপিশিয়াস ড্যাশ নারিনস ট্রু ইন্টেনশন, মানে একজন ব্যক্তি নারিন, ক্লিয়ার, সে নারিনের যে ট্রু আসল যে ইন্টেনশন, আসল মতলব, সেটা নিয়ে কিন্তু তার মনে একটা ডাউট আছে, সে কিন্তু ডাউটফুল। আর মাথায় রাখবে এই সাসপিশিয়াস, কোনো বিষয়ে যদি তোমার মধ্যে সন্দেহ থাকে, তুমি সন্দেহপ্রবণ হও, সন্দেহ আর কি সন্দেহবাতিক তোমার মধ্যে থাকে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে, তাহলে কিন্তু তোমার যে বিষয়টা নিয়ে তোমার মধ্যে সন্দেহ থাকবে সেই নির্দিষ্ট বিষয়ের আগে তোমার প্রিপোজিশন বসবে অব, সাসপিশিয়াস অব। ক্লিয়ার? যেমন ধরো এখান থেকে একটা বলে দিই, ডেসপেয়ার, DESPAIR, ডেসপেয়ার, এটা হচ্ছে ভার্ব, মানে হতাশাগ্রস্ত হওয়া। যে নির্দিষ্ট বিষয় নিয়ে তোমার মধ্যে হতাশা থাকবে সেই বিষয়ের আগে প্রিপোজিশন কী হবে? অব বসবে। আর আমি এর আগে আরও অনেকবার বলে দিয়েছি, অব কিন্তু অনেক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কিন্তু অব বসে। ক্লিয়ার? ঠিক সেরকম ডেসপেয়ারের পরেও কিন্তু আমাদের অব বসবে যে বিষয়ে আমরা হতাশাগ্রস্ত হব। ঠিক সেরকম যে বিষয়ে আমরা সন্দেহপ্রবণ হব, আমাদের মধ্যে সন্দেহ থাকবে, আমরা কিন্তু সাসপিশিয়াসের পরে অফ দেব। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে? শি ইজ আ লিটল সাসপিশিয়াস অফ নারিনস ট্রু ইন্টেনশন। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। নারিনের আসল উদ্দেশ্য নিয়ে বা মতলব নিয়ে কিন্তু সন্দেহপ্রবণ মেয়েটি। 16 বি। এবার চলো নেক্সট 17 দাগ কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 17। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 17 কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 17 বলছে বাই দ্য টাইম, এখানে বাইয়ের মানে কিন্তু দাঁড়া নয়, এখানে বাইয়ের মানে হচ্ছে মধ্যে। বলছে বাই দ্য টাইম দ্য প্লেন অ্যারাইভড, বলছে যে সময়ের মধ্যে ট্রেনটা পৌঁছেছিল, আমি নিয়ারলি হ্যাড ডেসপেয়ার্ড, আমি কিন্তু হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম, ড্যাশ বিং এবল, যে আমি সমর্থ হব কি না, টু বোর্ড ইট, বোর্ড মানে হচ্ছে চড়া, বলেছিলাম কোনো জাহাজে ওঠা, কোনো প্লেনে ওঠা, কোনো ট্রেনে ওঠা, কোনো বোটে ওঠা, মানে বলেছিলাম কি তখন আমরা ওঠাটাকে বোর্ড হিসেবে ইউজ করবো, ওই বোর্ড ভার্বটাকে ইউজ করবো। আই বোর্ডেড দ্য ট্রেন, আই বোর্ডেড দ্য প্লেন, আই বোর্ডেড দ্য শিপ। ক্লিয়ার? তাই বলছে যে সময়ের মধ্যে দ্য প্লেন অ্যারাইভ, ট্রেনটা এসেছিল, আই নিয়ারলি, আমি একেবারেই কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম কি বিষয়ে? যে আমি সমর্থ হব কি না, এই যে হওয়া, সমর্থ হওয়া বিষয়ে, যে প্লেনে উঠতে কিন্তু সমর্থ হব কি না, এই হওয়া বিষয়ে আমি কিন্তু হতাশাগ্রস্ত হয়ে গেলাম। তাহলে একটু আগেই বললাম যে বিষয়ে হতাশাগ্রস্ত হব তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমাদের অব বসবে। ক্লিয়ার? তো আমরা কিন্তু প্রিপোজিশনের ক্লাস শুরু করে দিয়েছি। তো গেল, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ও এফ কিন্তু অব হবে। ক্লিয়ার? তাহলে গেল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 18 বলছে সঞ্জয় ডিসাইডেড, সঞ্জয় সিদ্ধান্ত নিয়েছিল, টু পুট হিজ হোল লাইফ ড্যাশ দ্য সার্ভিস অব মাদার ইন্ডিয়া, বলছে ভারত মাতার যে সেবা, সেই সেবাতে কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছিল সঞ্জয় তার সমস্ত জীবনটা, হোল লাইফটা কিন্তু সে উৎসর্গ করে দেবে ভারত মাতার যে সেবা, সেই সেবার মধ্যে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি, এটা আমরা বলতে পারি একটা ইডিয়াম, ইন সার্ভিস বা ইন দ্য সার্ভিস, SERVICE, আমরা বলি না ইন সার্ভিস টিচার। ক্লিয়ার? ইন সার্ভিস এমপ্লয়ি। তো সার্ভিসের আগে কিন্তু আমরা ইন প্রিপোজিশনটা বসাই অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে, কিন্তু এখানে এটা একটা ইডিয়াম, ইন দ্য সার্ভিস অফ, মানে এটা একটা ইডিয়াম। তার মানে কি, ইন সার্ভিস অফ মানে যার উদ্দেশ্যে তুমি সেবা দিচ্ছ, ইন সার্ভিস অফ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কেয়ার, যত্ন করা। ইন সার্ভিস অফ মাই মাদারল্যান্ড, ইন দ্য সার্ভিস অফ মাই ল্যান্ড, ইন দ্য সার্ভিস অফ মাই কোম্পানি, ইন দ্য সার্ভিস অফ মাই স্কুল, ইন দ্য সার্ভিস অফ মাই ইউনিভার্সিটি। ক্লিয়ার? তো এই অবের পরে যে জিনিসটা থাকবে তাকে কেয়ার করা, তার মানে হচ্ছে ইন দ্য সার্ভিস অফ।
ক্লিয়ার? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম, তাহলে আমাদের কিন্তু এখানে ইনই বসবে, ইন দ্য সার্ভিস অফ, আর আমরা কিন্তু সার্ভিসের আগে ইন প্রিপোজিশন দিই, ইন সার্ভিস টিচার বলি তো আমরা। তাহলে ইন ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, 18 বি উত্তর। ক্লিয়ার? এবার যাবো নেক্সট 19 কে বলছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 বলছে দ্য এলিফ্যান্ট স্ট্যাম্পিডেড, এই স্ট্যাম্পিডেড মানে কি ছত্রভঙ্গ হওয়া, এখানে ইডি আছে V2, এলিফ্যান্ট তাহলে হাতি ছত্রভঙ্গ হয়েছিল, অ্যান্ড ড্যাশ টোর ড্যাশ দ্য স্ট্রিটস মানে সমস্ত রাস্তা, স্ট্রিটস মানে রাস্তাগুলো, রাস্তাগুলো তো ভাঙতে পারে না, মানে ধ্বংস করে দিয়েছিল। বলছে হাতিটি ছত্রভঙ্গ হয়েছিল মানে তার যে দল সেই দল থেকে হয়তো হারিয়ে গেছিল, এবং সে কিন্তু রাগে কি করছিল, তার সাঙ্গপাঙ্গদের খুঁজে পাচ্ছিল না বলে সে কিন্তু পুরো রাস্তাগুলো তছনছ করে দিচ্ছিল, ধ্বংস করে দিচ্ছিল, কমপ্লিট ডিস্ট্রাকশন। একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে টিয়ার। এই টিয়ার মানে কি ছিঁড়ে ফেলা, আর টিয়ার ডাউন, টিয়ার ডাউনের মিনিং হচ্ছে কি সম্পূর্ণ ধ্বংস করা, ডিস্ট্রয়, DESTROY, ডিস্ট্রয় কমপ্লিটলি, COMPLETELY, destroy completely. তাহলে the elephant stampeded and tore down is the correct phrasal verb. Tore down the streets complete, মানে tore down the streets মানে পুরো রাস্তার আশেপাশে যা ছিল সব কিন্তু ধ্বংস করে ফেলেছিল। ক্লিয়ার? তাহলে D is the correct answer, tore down, 19 D। এবার যাব নেক্সট লাস্ট আমাদের কিন্তু প্রিপোজিশনের আমাদের কোয়েশ্চেন। লাস্ট কি বলছে দেখো, বলছে যে শি ইজ বিজি, সে কিন্তু ব্যস্ত, ড্যাশ আর ওয়ার্ক, ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। বিজির পরে কখনো উইথ বসে, বিজির পরে কখনো অ্যাটও বসে, ক্লিয়ার, আবার ইনও বসে। ধরো আমি বললাম সে কোনো একটা কাজে ব্যস্ত, কোনো মানুষের সাথে ব্যস্ত বললে আমরা কি বলবো, বিজি উইথ, BUSY, বিজি উইথ কোথায় বসবে, বিজি উইথ দ্য ওয়ার্ক, বিজি উইথ দ্য ওয়ার্ক, কোনো কাজে সে ব্যস্ত, ক্লিয়ার। বিজি উইথ দ্য সার্ভিস, বিজি উইথ হিজ সার্ভিস, SERVIC, সে তার সেবা পরিষেবার সাথে ব্যস্ত। বা বিজি উইথ, হি ইজ বিজি উইথ দ্য ম্যান, হি ইজ বিজি উইথ দ্য ম্যান বলতে পারি, বা উইথ হিজ ফ্রেন্ডস বলতে পারি, উইথ কোনো একটা নাম দিতে পারি, উইথ কোনো একটা কিন্তু আমি নাম দিতে পারি। আমি বললাম মনে করো আমি বললাম তালিব, TALIB, তালিফ, বা নূর, বা শান্তনু, বা সৌমিক, ক্লিয়ার, বা অর্জুন, যাই হোক। তো কোনো মানুষের সাথে হলে আমরা কি বলবো, বিজি উইথ বলবো, কোনো কাজের সাথে ব্যস্ত হলে বিজি উইথ বলবো, সেবা সার্ভিস তার সাথেও কিন্তু আমরা বিজি উইথ বলবো, ক্লিয়ার। এইবার কিন্তু যদি একটা নির্দিষ্ট জায়গা বলি সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, বিজির পরে কিন্তু আমরা অ্যাট বা ইন দেব। বিজি অ্যাট দ্য কর্নার, CORNER, কোনো নির্দিষ্ট একটা বললাম, একটা জায়গা বললাম, আমরা জানি পার্টিকুলার প্লেস বললে, পার্টিকুলার লোকেশন বললে প্রিপোজিশন কিন্তু আমাদের অ্যাট হয়, ক্লিয়ার। তো বিজি অ্যাট দ্য কর্নার, আমরা বলতে পারি বিজি অ্যাট দ্য টেবল বলতে পারি, বিজি অ্যাট দ্য টেবল, TABLE, বিজি অ্যাট দ্য টেবল, বা বলতাম বিজি অ্যাট দ্য ডেস্ক, DESK, ডেস্ক, ওই যে ডেস্কটা আছে সেই ডেস্কের দিকে সে ব্যস্ত, কোনো একটা কাজ হয়তো করছে, ক্লিয়ার। তাহলে পার্টিকুলার লোকেশন বললে আমরা কি বলবো, বিজি অ্যাট, তাহলে বিজি অ্যাট দ্য কর্নার, বিজি অ্যাট দ্য টেবল, বিজি অ্যাট দ্য ডেস্ক। আর উইথ কোন ক্ষেত্রে তোমরা কিন্তু দেখলে। তাহলে এখানে কি বলেছে, এখানে কাজ বলছে, শি ইজ বিজি ড্যাশ আর ওয়ার্ক, তার কাজের সাথে ব্যস্ত, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, উইথ, বিজি উইথ হার ওয়ার্ক, ক্লিয়ার। এবার যাবো নেক্সট। হ্যাঁ নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে আমাদের কিন্তু নেক্সট টপিক কি, নেক্সট টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ, 21 দাগ, খুব মন দিয়ে দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অনেকের আছে প্রবলেমের কথা আমাকে বলো যে ভয়েস চেঞ্জ ন্যারেশন বুঝতে পারছি না, তো তাদেরকে বলবো বেশি করে কিন্তু মন দিয়ে শুনবে, কোনো হাতি ঘোড়া বিষয় নয়, একদমই কিন্তু সোজা বিষয়, একদম ভেরি ভেরি ইজি, সেকেন্ডের মধ্যে কিন্তু ন্যারেশন ভয়েস চেঞ্জের উত্তর তোমাদের হয়ে যাবে, শুধু এলিমিনেশন করতে হবে। আর বেসিক জিনিসগুলো যদি তোমরা জানো, বেসিক যে চেঞ্জগুলো হয় ন্যারেশনে, ক্লিয়ার, বা ভয়েস চেঞ্জ, সেগুলো জানলে তোমরা কিন্তু সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে। তো ফার্স্ট কি বলছে দেখো, 21 বলছে দিস সারফেস, এই সারফেসটা ফিলস অনুভূত হয়, এই উপরিভাগটা অনুভূত হয় স্মুথ। এইবার এইটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস, কোয়াসি, ক্লিয়ার। কোয়াসি মানে কি, কোয়াসি মানে বলেছিলাম অর্ধ ভয়েস চেঞ্জ, QUASI, কোয়াসি, এই কোয়াসি মানে কি অর্ধেক, ক্লিয়ার। এইবার বিষয়টা কি দেখো, এই কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে তুমি দেখবে বেশিরভাগ কোয়াসি প্যাসিভে অবজেক্টটা তোমার প্রথমেই থাকে। ফিলস করি, আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে ভয়েস চেঞ্জে অবজেক্ট পাই, তাহলে কি ফিল করি,
এই সারফেসটাকে ফিল করি, দেখো অবজেক্ট কিন্তু প্রথমে দিয়ে শুরু হয়েছে কসি প্যাসিভে, ঠিক আছে, বেশিরভাগ কসি প্যাসিভে দেখবে অবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়। আর এই বাক্যটা এই ভয়েস চেঞ্জটা পার্টিকুলারলি কোন ধরনের, হানি টেস্ট সুইট, সেই ধরনের কিন্তু কসি প্যাসিভ, মানে কি হানি ইজ সুইট, এই সারফেসটা অনুভূত হয় স্মুথ। সারফেসটাকে আমরা অনুভূত করব কখন, স্মুথ, যখন আমরা টাচ করব ফিল করব তখনই আমরা তো হবে স্মুথ, বুঝতে পারবো। তাহলে এটাকে কি করব, দ্য সারফেস ইজ স্মুথ, সারফেসটা হয় স্মুথ। এখানে একটা এক্সট্রা আমাদের আনতে হবে কি, ওয়েন ইট ইজ, যদি ছেলে মেয়ে হয় হি, ছেলে হলে হি, মেয়ে হলে সি, আর জেন্ডার বোঝা না গেলে আমাদের কি হবে, ইট আনবো, ইট। ক্লিয়ার? তাহলে সারফেসের কোনো ছেলে মেয়ে হয় না, তাহলে আমরা কি করবো, ওয়েন ইট ইজ মেন ভার্বের থার্ড ফর্ম, দ্য সারফেস ইজ স্মুথ, দ্য সারফেস ইজ স্মুথ, সারফেসটা হয় স্মুথ যখন এটাকে ফিল করা হয়। হানি টেস্ট সুইট, হানিকে স্বাদ লাগে, মধুর স্বাদ লাগে মিষ্টি, তাহলে মধু হয় মিষ্টি যখন এটা স্বাদ নেওয়া হয়। ক্লিয়ার? লেবু স্বাদ লাগে টক, মানে কি লেবু হয় টক যখন এটা স্বাদ নেওয়া হয়, মানে হোয়েন কিন্তু তোমাকে যুক্ত করতে হবে, হোয়েন ইট ইজ। ক্লিয়ার? এই ইট ছেলে মেয়ে বোঝা না গেলে ইট, ছেলে হলে হি, মেয়ে হলে সি। ক্লিয়ার? তাহলে এখানে কি করব, বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো দিস সারফেস ইজ স্মুথ। ক্লিয়ার? যেমনটা বললাম তেমনটা আছে। এবার হোয়েন দিয়ে বাকি অংশটা লিখতে হবে। হোয়েন সাবজেক্ট ছিল সারফেস, ছেলে মেয়ে হয় না, তাহলে ইট, ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে ইটের পরে ইজ, অ্যামিজারের যে কোনো একটা, আর ফিলের থার্ড ফর্ম কিন্তু ফেল্ড। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার, দিস সারফেস ইজ স্মুথ হোয়েন ইট ইজ ফেল্ড। 21 বি। এবার 22 দাগ কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 22 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 22 বলছে যে ডু অল দ্য নেসেসারি টেস্টস সুন। ডু হচ্ছে ভার্ব, VERB, ভার্ব দিয়ে যে বাক্যগুলো শুরু হয় সেটাকে আমরা কোন ধরনের বাক্য বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমি দু রকমের বলেছিলাম, একটা বলেছিলাম লেট দিয়ে করব আমরা, লেটের পরে কি হবে, লেট প্লাস আমাদের অবজেক্ট আসবে, তারপরে বি দেবো একটা, ওপেন দ্য ডোর, লেট কি খুলবো, দরজা, তাহলে দ্য ডোর, তারপরে কি লেট থাকলে এক্সট্রা ভার্ব বি, মেন ভার্বের থার্ড ফর্ম, বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল, লেট দ্য ডোর বি ওপেন্ড। ক্লিয়ার? ঠিক সেই রকম এখানে লেট দিয়ে করতে পারি, বা আমি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আরও একটা নিয়ম বলেছিলাম, এইটা ইম্পারেটিভ যদি উপদেশমূলক বাক্য হয়, উপদেশ, তখন আমরা করতে পারি কি শুড বি দিয়ে, শুড বি মেন ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? টেক ইয়োর মেডিসিন শুড বি টেকেন, কাউকে আমি ওষুধ খেতে বলছি। ক্লিয়ার? যে আমি বললাম টেক ইয়োর মেডিসিন, টেক ইয়োর, এই বাক্যটা আমরা কিন্তু সবসময় আলোচনা করি, ভেরি ইম্পর্টেন্ট নারেশন কিন্তু। ক্লিয়ার? ইম্পারেটিভ বাক্য যদি উপদেশমূলক হয়, টেক ইয়োর মেডিসিন, MEDICINE, মেডিসিন ডেইলি, DAILY, খাও তোমার ওষুধটা ডেইলি, প্রত্যেক দিন, একটা উপদেশ দিচ্ছে, তাহলে এই বাক্যটাকে আমরা লেট দিয়ে না করে আমরা কি করব, শুড দিয়ে করব। প্রথমে অবজেক্ট কি খাও, ইয়োর মেডিসিন, তাহলে ইয়োর মেডিসিন, এবার কি বললাম, শুড বি মেন ভার্বের থার্ড ফর্ম, টেকেন ডেইলি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো কোনো উপদেশ বলছে ডু অল দ্য নেসেসারি টেস্ট সুন, বলছে সমস্ত টেস্টগুলোকে কিন্তু খুব শীঘ্রই করে ফেলো। এটা উপদেশও হতে পারে, অবশ্যই উপদেশ এটা, কিন্তু উপদেশমূলক কি রেখেছে সেটা কিনা দেখবো। ক্লিয়ার? উপদেশমূলক বাক্যকে কিন্তু আমরা শুড দিয়ে করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেশি ভালো লাগে। এইবার কি দুটো অপশান আমাদের কাছে আছে, একটা লেট দিয়ে, একটা শুড দিয়ে। ক্লিয়ার? যদি লেট দিয়ে থাকে তাহলে আমরা লেট দিয়ে নেব, যদি শুড দিয়ে থাকে শুড দিয়ে নেব, যদি দুটো অপশানে থাকে, লেটও থাকে শুডও থাকে, তাহলে কিন্তু শুড নেব যদি উপদেশমূলক হয়, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে এখানে অপশান দেখো, অল দিয়ে কিন্তু হবে না। ক্লিয়ার? অল দ্য নেসেসারি টেস্ট, যদি এখানে শুড বি থাকতো, মে না দিয়ে শুড, অল দ্য নেসেসারি টেস্ট শুড বি ডান সুন, একদম পারফেক্ট হতো। ক্লিয়ার? শুড নেই, তাহলে নেব না। লেট, তাহলে আমাদের দেখো ডি দাগটা কি বলেছে দেখো, ডি দাগ বলছে অল দ্য নেসেসারি টেস্ট হ্যাভ টু, বললাম কি শুড বি দিলে পারফেক্ট, ডি কাটা। এইবার লেট দিয়ে, তাহলে শুড নেই যখন আমরা লেট দিয়ে নিতে হবে, লেট অল দ্য নেসেসারি টেস্ট, লেট থাকলে বি ডান সুন, একদম পারফেক্ট বি দাগেরটা। সি দাগে ভুল কোথায় আছে, লেট অল দ্য নেসেসারি টেস্ট ওয়্যার হবে না, লেট থাকলে বি আসে এক্সট্রা ভার্ব, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। 23 দাগে চলে আসো। 23 দাগ কি বলছে দেখো, 23 দাগ আমাদেরকে বলছে যে এটাও কিন্তু ভয়েস চেঞ্জ, মাথায় রাখতে কিন্তু হবে, ভুলে গেলে চলবে না। বলছে হোয়াই ডিড ইয়োর ফাদার, ডিড কিন্তু V2, আর V2 থাকলে আমাদের কিন্তু হেল্পিং ভার্ব কি আসে, ওয়াজ বা
ওয়্যার, এটা কিন্তু মাথায় রাখতে হবে অবজেক্ট বুঝে। তো হোয়াই ডিড ইউর ফাদার, কেন তোমার বাবা, রিফিউজ প্রত্যাখ্যান করেছিল, রিফিউজ কিন্তু মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব হচ্ছে রিফিউজ, তাহলে এর থার্ড ফর্ম করতে হবে, মেইন ভার্বের থার্ড ফর্ম হয় ভয়েস চেঞ্জে। তাহলে বলছে হোয়াই ডিড ইউর ফাদার রিফিউজ, কেন তোমার বাবা রিফিউজ করেছিল সাচ অ্যান অনারেবল জব, তাহলে কি রিফিউজ করেছিল, সাচ অ্যান অনারেবল জব, এটা হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? প্রশ্নবোধক ফর্মে ভয়েস চেঞ্জ আছে WH ওয়ার্ড দিয়ে, আমাদেরকে কিন্তু প্রশ্নবোধক ফর্মেই রাখতে হবে। তাহলে হোয়াই দিয়ে শুরু হবে, দেখো সব জায়গায় কিন্তু হোয়াই রয়েছে। ক্লিয়ার? তাহলে হোয়াই দিয়ে বাক্য শুরু হবে, ডিড আছে মানে ওয়াজ বা ওয়্যারের যে কোনো একটা হবে, তারপরে হবে অবজেক্ট। আমরা আগে দেখো অবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল, সাচ অ্যান অনারেবল জব, অবজেক্ট সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে। তাহলে হোয়াই ওয়াজ সাচ অ্যান অনারেবল জব, মেন ভার্বের থার্ড ফর্ম রিফিউজড বাই ইউর ফাদার। কোথায় আছে দেখো, এক দাগে ডান্স রেখেছে ভুল, বি দাগে দেখো ইজ রেখেছে ভুল, পাস্ট টেন্স। তাহলে সি দাগে দেখো হোয়াই ওয়াজ একদম পারফেক্ট, একটা সাচ অ্যান অনারেবল জব, একটাই সাবজেক্ট, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ওয়াজ, রিফিউজের থার্ড ফর্ম রিফিউজড বাই ইউর ফাদার, একদম সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি দা একটা ভুল কোথায় আছে, হোয়াই ওয়াজ, হোয়াইয়ের পরে ওয়াজ ঠিক আছে, সাচ অ্যান অনারেবল জব, ডিনাইড কেন, রিফিউজড হবে, ভার্ব চেঞ্জ করবো কেন। ক্লিয়ার? তাহলে ডি দাগ ভুল। 23 সি উত্তর। এবার যেমন নেক্সট 24 দাগ কি বলছে দেখো, 24 দাগ বলছে যে 24 দাগের ভয়েস চেঞ্জ কি বলছে, আই স দ্য মাস্টার, আমি মাস্টারকে দেখেছিলাম কন্ডাক্টিং পরিচালনা করতে, এখানে আইএনজি দেওয়া আছে হুট করে, এটা হচ্ছে কিন্তু বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে কি, বেয়ার মানে হচ্ছে উন্মুক্ত ইনফিনিটিভ। ক্লিয়ার? টু দেখা যাবে না। যেমন ধরো আমি বললাম আই স হিম, আই স হিম, আই স হিম প্লেয়িং, আই স হিম প্লেয়িং মানে কি, আমি দেখেছিলাম তাকে, এখানে মিনিং আসছে কিন্তু তে, মানে কি খেলতে। এবার এই তে আসলে আমরা কি জানি, তে আসলে আমরা জানি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হয়। যেমন ধরো আমি গেছিলাম কি, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেছিলাম টু বাই কিনতে, বুকস বাই বুকস। তাহলে দেখো এই যে টু বাইয়ের মানে কি কিনতে, তাহলে তে আসা মানেই কিন্তু ইনফিনিটিভ টু, কি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তো, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মানে ইনফিনিটিভ, কিন্তু এখানে আমরা টু দেখতে পাচ্ছি না, কিন্তু মিনিং আসছে তে। এই কারণে এই ধরনের আইএনজি যুক্ত ভার্বকে আমরা কি বলবো, বেয়ার ইনফিনিটিভ বলবো। আই স হিম প্লেয়িং, ক্লিয়ার? মানে কি আমি তাকে দেখেছিলাম খেলতে। তাহলে এখানে দেখো আই স দ্য মাস্টার কন্ডাক্টিং, আমি মাস্টারকে কন্ডাক্ট করতে, পরিচালনা করতে দেখেছিলাম কি, দ্য অর্কেস্ট্রাটাকে। এইবার এই ধরনের, শুধুমাত্র এই ধরনের বাক্যগুলো যেখানে এই স থাকবে, কেউ একজন আর একজন ব্যক্তিকে কোনো কিছু করতে দেখেছিল, সেই বাক্যকে কিন্তু আমরা দুরকমভাবে ভয়েস চেঞ্জ করতে পারবো, দুরকমভাবে। ক্লিয়ার? যে ধরনের বাক্যগুলো এই রকম হবে, যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে কোনো কিছু করতে দেখেছিল, দেখো আমরা একটু দেখে নেব, দু রকমভাবে থাকবে। যখন যেটা অপশানে থাকবে তখন কিন্তু আমরা সেই অপশানটা নেব। যেমন ধরো কি বললাম, এখানে কি আছে দেখো, আমি এই বাক্যটা দিয়েই দেখি। এখানে যে বাক্যটা আছে আমাদের, আই স দ্য মাস্টার, আমি মাস্টারকে দেখেছিলাম কন্ডাক্ট করতে অর্কেস্ট্রা। ক্লিয়ার? তাহলে একটা আমি এই সটাকে, আই সটাকে ইনট্যাক্ট যেমন আছে তেমন রেখে করব, আই স যেমন আছে তেমন রাখলাম, আই স। ক্লিয়ার? এবার এই দ্য মাস্টার থেকে বাকি অংশটার ভয়েস চেঞ্জ করব। মাস্টার কি করেছিল, কন্ডাক্ট করেছিল, কি কন্ডাক্ট করেছিল, দ্য অর্কেস্ট্রা। তাহলে আই স অবজেক্ট এখানে কি কন্ডাক্ট করেছিল, অর্কেস্ট্রা। তাহলে আই স দ্য অর্কেস্ট্রা, ORCHESTRA। ক্লিয়ার? আই সটাকে একদম ইনট্যাক্ট যেমন আছে তেমন রাখলাম, আই স দ্য অর্কেস্ট্রা। এবার এখানে বি ভার্ব নেই, যেহেতু ইনফিনিটিভ কোনো বি ভার্ব দেওয়ার দরকার নেই, এই আইএনজি থাকলে আমাদের এক্সট্রা কি আসে, বিং আসে। তাহলে আই স দ্য অর্কেস্ট্রা বিং কন্ডাক্টেড, থার্ড ফর্ম কন্ডাক্টেড, DUCTED, কন্ডাক্টেড বাই, সাবজেক্ট হচ্ছে দ্য মাস্টার। ক্লিয়ার? দ্য মাস্টার, আমি শুধু এম লিখে দিলাম। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু অবশ্যই হবে, এটা তো হবেই। আর একটা যেটা হবে, যেটা আমাদের কমন, যেটা আমরা বলি সবাই আমরা জানি, ক্লিয়ার, সেটা কি, আমাদের প্রথম বাক্যটাকে আমরা কিন্তু প্রথম স বাক্যটাকে আমরা প্যাসিভ করবো। এখানে আমরা কন্ডাক্টকে প্যাসিভ করলাম, কন্ডাক্ট ভার্বকে প্যাসিভ করলাম। ক্লিয়ার? এখানে কন্ডাক্ট ভার্বকে কিন্তু প্যাসিভ করেছি, দেখো বিং কন্ডাক্টেড। ক্লিয়ার? এবার স ভার্বকে প্যাসিভ করব। আমি দেখেছিলাম, কি দেখেছিলাম, কাকে দেখেছিলাম, এখানে কি দেখেছিলাম, এই পুরো অংশটাকে তো আমরা অবজেক্ট করতে পারি না, কাকে দিয়ে করব, মাস্টারকে। তাহলে আই স দ্য মাস্টার, তাহলে দ্য মাস্টার
স আছে পাস্ট টেন্স, একজন মাস্টার, তাহলে ওয়াজ, সিট থার্ড ফর্ম সিন, দ্য মাস্টার ওয়াজ সিন কন্ডাক্টিং, দ্য মাস্টার ওয়াজ সিন কন্ডাক্টিং, TING কন্ডাক্টিং, যা আছে লিখে দেবে। ক্লিয়ার? দ্য মাস্টার ওয়াজ সিন কন্ডাক্টিং দ্য অর্কেস্ট্রা, দ্য মাস্টার ওয়াজ সিন কন্ডাক্টিং দ্য অর্কেস্ট্রা। ক্লিয়ার? অর্কেস্ট্রা। ক্লিয়ার? এখানে কিন্তু আমরা সিন, সি ভার্বের ভয়েস চেঞ্জ করেছি। বোঝা গেল? তাহলে এই দুটোই কিন্তু আমাদের হবে। আমরা কিন্তু এবার অপশানে চলে যাব। ঠিক এই ধরনের বাক্যগুলো, যে বাক্যগুলোতে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে কোনো কিছু করতে দেখছে বা দেখেছিল। ক্লিয়ার? তাহলে অপশানে চলে যাব। অপশান কি বলছে দেখো, অপশান নাম্বার এ, আই স দ্যাট দ্য অর্কেস্ট্রা ওয়াজ বিং হবে না। আই স, বিদা কি বলছে দেখো, আই স আমি দেখেছিলাম, দ্য অর্কেস্ট্রা বিং, এই দেখো দ্য অর্কেস্ট্রা দ্বিতীয় অংশের এই কন্ডাক্ট ভার্বকে কিন্তু প্যাসিভ করেছে, ইনফিনিটিভ ভার্বকে। আই স দ্য অর্কেস্ট্রা বিং কন্ডাক্টেড বাই দ্য মাস্টার, একদম পারফেক্ট, কিন্তু বিদাগেরটা পারফেক্ট হবেই। আর একটু চলে আসো এবার সিদাকে কি বলছে দেখো, দ্য মাস্টারকে ধরে অবজেক্ট করেছে, অবশ্যই করা যাবে। বলছে দ্য মাস্টার ওয়াজ সিন, একদম তাই, সিন ভার্বে, সি ভার্বের প্যাসিভ করেছে, দ্য মাস্টার ওয়াজ সিন, তারপরে টুকু যা আছে লিখে দিয়েছে, কন্ডাক্টিং দ্য অর্কেস্ট্রা বাই মি। ক্লিয়ার? সি দাগও কিন্তু পারফেক্ট। এইবার আমি বলে দিই, এইবার হচ্ছে এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে কিন্তু এক্সামিনারের ওপরে, পুরোপুরি কিন্তু যে বোর্ড পরীক্ষা নিচ্ছে সেই বোর্ডের ওপরে ডিপেন্ড করবে কোন অপশনটাকে কিন্তু কারেক্ট নেবে। দুটো অপশান আমি বলবো দেওয়া উচিত নয়, দুটো অপশান একই সঙ্গে চারটের মধ্যে দেওয়া উচিত নয়, দুটোই কিন্তু ইকুয়ালি আমি কারেক্ট বলবো। ক্লিয়ার? তো দুটো কিন্তু একসঙ্গে দেওয়া উচিত নয়, একসঙ্গে দেবেও হয়তো না, কিন্তু এটা কিন্তু SSC থেকেই নেওয়া হয়েছে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমি বলবো যদি দুটো অপশান দেওয়া থাকে, তাও কিন্তু বারবার বলছি আমি যে এক্সামিনার বোর্ডের ওপরে ডিপেন্ড করবে, আমি বলবো সিদা গেটটা নিতে, দ্য মাস্টার ওয়াজ সিন কন্ডাক্টিং দ্য অর্কেস্ট্রা বাই মি। ক্লিয়ার? সি কিন্তু বি কিন্তু ইকুয়ালি কারেক্ট। তো চলো এইবার আমার কাজ কি, আমার কাজ হচ্ছে তোমাদেরকে কিন্তু সবসময় ব্যতিক্রমী যা কিছু আছে, ব্যতিক্রমী যেগুলো পরীক্ষায় আসতে পারে, যে ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় এসে থাকে, যেগুলো এসেছে, সেই সমস্ত প্রবলেমগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করানোর। ক্লিয়ার? তো 25 দাগ কি বলেছে দেখো, 25 দাগ আমরা দেখবো। 25 দাগও কিন্তু লাস্ট ভয়েস চেঞ্জ, তারপরে কিন্তু আমরা ন্যারেশন দিয়ে ক্লাসটা শেষ করবো। বলছে কি হ্যাজ দ্য পোস্টম্যান, হ্যাজ দিয়ে শুরু হয়েছে মানে বুঝতে পারছো প্রশ্নবোধক বাক্য, লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে। হ্যাজ দ্য পোস্টম্যান নট ডেলিভার্ড দ্য লেটার, বলছে হ্যাজ দ্য পোস্টম্যান নট ডেলিভার্ড দ্য লেটার, বলছে পোস্টম্যান কি ডেলিভার করেনি লেটারটা। ক্লিয়ার? এটা কিন্তু অ্যাক্টিভে আছে, প্যাসিভ করতে হবে, কারণ কি হ্যাভেজের পরে বিন দিলেই শুধুমাত্র প্যাসিভ হয়। তাহলে কি হবে দেখো, কি ডেলিভার করবে, দ্য লেটার, একটা লেটার, তাহলে কিন্তু হ্যাজই থাকবে। ক্লিয়ার? তারপরে অবজেক্ট আসবে হ্যাজ দ্য লেটার, এবার নট বসাতে হবে, হ্যাজ দ্য লেটার নট, হ্যাজ থাকলে এক্সট্রা বিন, হ্যাজ দ্য লেটার নট বিন ডেলিভার্ড, ইডি তো থার্ড ফর্ম আছেই, বাই দ্য পোস্টম্যান। চলো অপশন দেখে নেবো, হ্যাজ দ্য লেটার নট বিন ডেলিভার্ড বাই দ্য পোস্টম্যান, একদম পারফেক্ট, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি বি দাগে দেখো ইজ দিয়ে শুরু করেছে, সি দাগে দ্য পোস্টম্যান দিয়ে শুরু করেছে, হবে না, কারণ প্রশ্নবোধক হ্যাজ দিয়ে শুরু হবে। ডি দাগেরটা দেখো হ্যাজ দ্য লেটার নট দেওয়া নেই, ডি কাটা। ক্লিয়ার? তাহলে 25-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট ন্যারেশনে চলে যাবো আমরা, তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে গেল। 26 দাগ কি বলেছে দেখো, 26 দাগ বলছে যে ন্যারেশন, দ্য ওল্ড ম্যান সেইড, ওল্ড ম্যান বলেছিল দ্যাট, এটা কিন্তু ইনডাইরেক্ট করা আছে, তোমাকে কিন্তু ডাইরেক্টে আনতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ন্যারেশনের দুটো অংশ, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট, ইনভার্টেড কমার মধ্যের অংশ, এটাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলি, যেখানে ইনভার্টেড কমা দিয়ে থাকে, আর যেটা আমরা করি সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট স্পিচ। ক্লিয়ার? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি। তাহলে দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ মানুষটি বলেছিল, দ্যাট, যে, কি বলেছিল, হি উড, তাহলে এখানে দেখো হি, এই হি মানে কি, বৃদ্ধ মানুষটা, তাহলে বৃদ্ধ মানুষটা যখন ডাইরেক্ট স্পিচে বলবে, তাহলে এই হিটা কি হবে, আই। যখন কোনো একটা ব্যক্তি ডাইরেক্ট স্পিচে কিছু বলবে, নিজে বলবে, তখন আমি বলবো, আমি, তাই তো? বৃদ্ধ মানুষটা বলেছিল যে আমি। এবার এটা কি হয়, উইল, তাহলে আয়ের পরে কি হয়, এই উইলটা উড হয়েছে, তাহলে শ্যাল উইলটাই তো উড হয়, তাহলে আয়ের পরে শ্যাল হবে, আই শ্যাল সুন বি লিভিং দ্য ওয়ার্ল্ড। কোনো প্রবলেম নেই, আর কোনো প্রবলেম নেই, তাহলে আমরা চলে যাবো সরাসরি উত্তরে। কী কী প্রবলেম, কী কী চেঞ্জ, দ্যাটটা কিন্তু উঠে যাবে, দ্যাট উঠে গিয়ে কমা কোয়েশ্চেন মার্ক, এই কমা কোড। এক দাগ কি বলেছে, দ্য ওল্ড ম্যান সেইড বলেছিল, কমা কোয়েশ্চেন মার্ক, দেখো আয়ের পরে শ্যাল আছে, আই শ্যাল সুন বি লিভিং দ্য ওয়ার্ল্ড, এ ইজ দ্য কারেক্ট আনসার, একদম পারফেক্ট। এই দেখো আয়ের পরে শ্যাল, বাদ বাকিগুলো ভুল কোথায় আছে আমরা দেখবো। দ্য ওল্ড ম্যান সেইড, আই অ্যাম হবে না, আই অ্যাম সুন লিভিং দ্য ওয়ার্ল্ড হবে না, এখানে উড আছে মানে শ্যাল উইল হবে। ক্লিয়ার? আয়ের পরে শ্যাল, শ্যালই হবে, বি কাটা। সিদা কি বলছে, দ্য ওয়ার্ল্ড, দ্য ওল্ড ম্যান সেইড, উড রেখেছে, উড হবে না। ক্লিয়ার? একদম।
হ্যাঁ, এবার উডটা হতে পারতো, কারণ উড থাকলে কিন্তু অনেক সময় ডাইরেক্টে উড থাকে, ইনডাইরেক্টে উডটা উডই থাকে, কিন্তু এখানে হবে না, কারণ কি উড বি, এখানে উড বি লিভিং ছিল, এখানে উড বি লিভিং নেই। ক্লিয়ার? উডও কিন্তু হতে পারতো, যেহেতু উড বি লিভিং, কারণ কি আমরা জানি যে উড ডাইরেক্টে উড থাকলে ইনডাইরেক্টে উড হয়, হতে পারতো, কিন্তু এখানে টেন্স গোলমাল আছে, উডের পরে বি লিভিং নেই। ক্লিয়ার? ডি দাগ চলে আসো। দ্য ওল্ড ম্যান সেইড, বয়স্ক মানুষ বলেছিল, কমা ইনভার্ট কমা আই অ্যাম হবে না। ক্লিয়ার? আই শ্যাল বি হবে। ক্লিয়ার? তাহলে ডিও কাটা, তাহলে কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার। 27 দাগে চলে যাব। 27 দাগ কি বলছে দেখো, এইবার আমি বলে দিই, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমি বলবো যারা বেসিক বুঝতে পারছো না ভয়েস চেঞ্জ নারেশন, অনেকে আমাকে বলেছিলে কমেন্ট করে, তাদেরকে আমি বলবো দেখো একটা মাত্র সুন্দর 1.5 ঘন্টার ক্লাস করা আছে পিএসসি ন্যারেশন বলে প্লেলিস্টে। প্রথম ক্লাসটা সুন্দরভাবে তোমরা দেখো, আমি বলবো কোনো প্রবলেম তোমাদের হবে না। পুরো সমস্ত চেঞ্জ, কী কী প্রবলেম হতে পারে, কী কী চেঞ্জ হয় ন্যারেশনে, সমস্ত চেঞ্জ নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। একদম শেষ পর্যন্ত ক্লাসটা আমি দেখতে বলবো, তাহলে কিন্তু ন্যারেশন নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ভয়েস চেঞ্জ নিয়ে প্রবলেম থাকলে তাদেরকেও বলবো একদম ফার্স্ট যে ক্লাসটা, সেই ফার্স্ট ক্লাসটা তোমরা যদি ফলো করো, সেই ফার্স্ট ক্লাসটা দেখার পরে কিন্তু সমস্ত নিয়ম কানুন সমস্ত কিছু সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ক্লিয়ার? তো এবার যাবো আর একটা জিনিস, সেটা হচ্ছে ন্যারেশনের যে পরপর বাক্যগুলো, যে 5 রকমের সেন্টেন্স আমাদের আছে, লেট দিয়ে ন্যারেশন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন, অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন, এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন, যদি আলাদা আলাদা করে তোমরা দেখতে চাও, আমি কিন্তু ফার্স্ট ক্লাসটাতে সমস্ত টপিক রেখেছি। তা সত্ত্বেও যদি তোমাদের কোনো প্রবলেম অবশ্যই হবে না, আমি এটা তোমাদেরকে অ্যাসিওর করছি, কোনো প্রবলেম হবে না। ফার্স্ট ক্লাসটাতে আমি সমস্ত সেন্টেন্সে আলাদা আলাদা ন্যারেশন কিন্তু আলোচনা করে দিয়েছি, সেটা ভয়েস চেঞ্জে হোক ন্যারেশনে হোক। তা সত্ত্বেও যদি কোনো তোমাদের মনে হয় আলাদা আলাদা টপিকের ওপরে আলাদা আলাদা ক্লাস করবে ন্যারেশনের ওপরে, ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ওপরে, শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের ওপরে ক্লাস, তাহলে আমি বলবো একটু পুরনো যে ক্লাসগুলো আছে দেখো প্লেলিস্টেই থাকবে, একদম নিচের দিকে দেখবে ন্যারেশন বলে শুধুমাত্র তোমাদের একটা প্লেলিস্ট আছে, ওখানে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের ওপরে আলাদা আলাদা ন্যারেশনের ক্লাস দেওয়া আছে। ক্লিয়ার? চলো 27 দাগ কি বলছে দেখো। 27 দাগ বলছে যে দ্য টিচার সেইড টু হিম, এটা কিন্তু ডাইরেক্ট করে দেওয়া আছে, ইনডাইরেক্ট করতে হবে। দ্য টিচার সেইড টু হিম, শিক্ষক মশাই তাকে বলেছিল, ইজ পভার্টি নট আ কার্স, বলছে দারিদ্রতা কি একটা অভিশাপ নয়, প্রশ্ন করেছে। ক্লিয়ার? তাহলে সেইড টুটা এখানে আস্কড হবে। ক্লিয়ার? ভার্ব দিয়ে প্রশ্ন করেছে, প্রশ্নবোধক মানে ইফ বা ওয়েদারের যে কোনো একটা হবে, ইফ হতে পারে, ইফও হতে পারে, ওয়েদারও হতে পারে। এবার মাঝখানে যেটা বসাবো আমরা, মাঝখানে ইফ বা ওয়েদারের পরে কিন্তু সাবজেক্ট লাগবে পভার্টি, এখানে পাস্ট টেন্স আছে, তাহলে অ্যামিজারটা কি হবে, ওয়াজ ওয়্যার হবে, পভার্টি একটা, তাহলে ওয়াজ, তাহলে হবে কি ইফ বা ওয়েদার পভার্টি ওয়াজ নট এ কার্স। কোন অপশানে আছে দেখো, একদম ইজি জিনিস। দ্য টিচার, প্রথমটা দেখবো, দ্য টিচার আস্কড হিম, ইজ দিয়ে শুরু হচ্ছে, মাঝখানে ইফ হবে, কাঁটা। দ্য টিচার আস্কড হিম ইফ পভার্টি একটা বলে ওয়াজ নট এ কার্স, একদম বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো ভুল দেখবো। দ্য টিচার আস্কড হিম, মাঝখানে দেখো ইফ দেওয়া নেই, ভুল। ডি দাগেরটা দ্য টিচার আস্কড হিম ওয়েদার পভার্টি, এখানে ইজটা ওয়াজ করেন, নাহলে কিন্তু এটাও হতে পারতো, মাঝখানে ওয়েদারও আমাদের কিন্তু বসবে, তাহলে 27 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 28 দাগ কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 8 নাম্বার কোয়েশ্চেন বলছে কি, 28 নাম্বার বলছে দ্য প্রিজনার, জেলবন্দি আসামি, এনকোয়ার্ড মানে কি জিজ্ঞাসা করেছিল, ইফ এ লয়ার হ্যাড বিন অ্যারেঞ্জড ফর হিম, যে তার জন্যে একটা লয়ার অ্যারেঞ্জ করা হয়েছে কি না, ইনডাইরেক্ট করা আছে। এইবার বিষয়টা দেখো, ইফ আছে মানে কি, দেখো ইফ আছে মানে প্রশ্নবোধক বাক্য, আর প্রশ্নবোধক বাক্য মানে কি একটা হেল্পিং ভার্ব, HV দিয়ে কিন্তু শুরু হয়েছিল। এবার কি বলছে দেখো, ইফ মাঝখানে বসানো মানে আমরা একটু আগে করলাম কি, মাঝখানে যেটা বসাবো ইনডাইরেক্ট করব, আগে সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে দেখো, আর প্রশ্ন যখন করব ডাইরেক্টে তখন কি হবে, ভার্ব আগে আসবে, তাহলে হ্যাডটা প্রথমে আসলে আমাদের কি হয়, হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজটাই তো ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্টে যাবে আমাদের হ্যাড হয়ে যাবে, তাই তো। তাহলে হ্যাড আগে আসবে, হ্যাভ বা হ্যাজ হবে। এবার আমাদেরকে বুঝতে হবে হ্যাভ হবে না হ্যাজ হবে। হ্যাজ হবে কারণ কি লয়ার একজন, তাহলে হ্যাজ একের বেশি হলে হ্যাভ হতো। তাহলে কি করব, ইফ তুলে দিয়ে কমা, ইনভার্টেড কমা, কি করব হ্যাজ, তারপরে হচ্ছে সাবজেক্ট এ লয়ার, ক্লিয়ার, LAWYER, তাহলে হ্যাজ আ লয়ার, তারপরে যা আছে বিন অ্যারেঞ্জড ফর, এবার হিম, ফর হিম, প্রিজনার জিজ্ঞাসা করছে তার জন্য, তাহলে প্রিজনার নিজে জিজ্ঞাসা করছে যে আমার জন্য, তাহলে ফর কি হবে, ফর মি হবে, কিন্তু এটা ডাইরেক্ট স্পিচে মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে যখন
যখন বক্তা কথা বলছে স্পিকার, সে কি বলবে, আমার জন্য কি কোনো লয়ার অ্যারেঞ্জ করা হয়েছে, হ্যাজ এনি লয়ার বা হ্যাজ এ লয়ার বিন অ্যারেঞ্জড ফর মি, আমার জন্যে। এটাকে যখন ইনডাইরেক্ট করব তখন কি হবে, তার জন্য, তাহলে মিটা হিম, তাহলে এখানে হিম আছে, হিমটা কি হবে, মি হবে, আর এখানে হ্যাজ এ লয়ার। অপশানে চলো এবার, দ্য প্রিজনার এনকোয়ার্ড, ইজ হবে না, হ্যাজ দিয়ে শুরু হবে, কাটা। দ্য প্রিজনার আস্কড, হ্যাজ এ লয়ার বিন অ্যারেঞ্জড ফর মি, দেখো মি করেছে, একদম পারফেক্ট। তাহলে হিমটা কিন্তু এখানে মি হয়ে গেল, বোঝা গেল? তাহলে কিন্তু পারফেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখে নেব। হ্যাঁ, বাদ বাকিগুলো কি বলছে দেখো, বলছে সিদাক দ্য প্রিজনার এনকোয়ার্ড, হ্যাড হবে না, হ্যাজ হবে, হ্যাড এ লয়ার বিন অ্যারেঞ্জড ফর মি, ক্লিয়ার? আমাদের কিন্তু হ্যাজ দিয়ে শুরু হবে, আমরা হ্যাড রাখবো নয়, না, ক্লিয়ার? তাহলে কিন্তু সি আমাদের কাটা। ডি কি বলছে দেখো, দ্য প্রিজনার সেইড, দ্য প্রিজনার বলেছিল হ্যাভ ইউ অ্যারেঞ্জ, না হ্যাভ ইউ দিয়ে হবে না, একটা লয়ারকে অ্যারেঞ্জ করা হয়েছে বলা হয়েছে, ক্লিয়ার? আমরা কিন্তু এখানে হ্যাডটা রাখবো না, কারণ আমরা যখন ডাইরেক্টে কিছু বলি, ভালো করে বোঝো, ডাইরেক্টে যখন কিছু বলি তখন আমরা কি বলবো, আমার জন্য কি করা হয়েছে, সেটাকেই আমরা ইনডাইরেক্টে চেঞ্জ করব। তাহলে করা হয়েছে, বলা হয়েছে, করা হয়েছে, খেয়েছি, এটা কি প্রেজেন্ট পারফেক্ট, তাই প্রেজেন্ট পারফেক্টে রাখবো, কিন্তু আমরা পাস্ট পারফেক্টে রাখবো কিন্তু না, এটা কিন্তু ঘাবড়াবে না, ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে কিন্তু 28 বি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাভ্যাসটা উঠে গিয়ে কিন্তু হ্যাড হবে, ক্লিয়ার? হ্যাড থাকলে চেঞ্জ হয় না বলে কিন্তু আবার হ্যাড রেখে দিও না, অনেকে কিন্তু কন্ট্রোভার্সি করে বলবে স্যার হ্যাড থাকলে তো হ্যাডই হয়, তাহলে এখানে হ্যাড দিয়ে প্রশ্ন করেছে, তাহলে কেন হ্যাডটা হচ্ছে না? অবশ্যই হবে না, কারণ যখন তুমি বলো, কাউকে কোনো প্রশ্ন করো, ভালো করে বোঝো, তুমি যখন কাউকে প্রশ্ন করবে তুমি কি বলবে, ভাই আমার বইটা কি তুই এনেছিস, আমার কাজটা তুই করেছিস, তাহলে এটাই তো বলি। তাহলে করেছিস, বলেছিস, খেয়েছিস, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কথা বলার সময় আমরা প্রেজেন্ট পারফেক্টই বলি, ইনডাইরেক্ট করার সময় সেটা পাস্ট পারফেক্ট হবে, ক্লিয়ার? তাহলে পাস্ট পারফেক্ট সিদাকটা হবে না, কিন্তু বিদাক হবে। এবার চলো 29। 29 কি বলছে দেখো, 29 বলছে যে 29 কাম হোম, বাড়ি আসো আর্লি, তাড়াতাড়ি, সেইড মিস্টার ম্যাথিউ টু হিজ ক্লার্ক, তার ক্লার্ককে বলেছিল। ভার্ব দিয়ে প্রশ্ন হয়েছে মানে কি, ভার্ব দিয়ে প্রশ্ন হয়েছে মানে কি, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে মাঝখানে আমাদের কি বসবে, কমা এবং ইনভার্টেড কমার জায়গায় কমা ইনভার্টেড কমা কিন্তু উঠে গিয়ে আমাদের কি বসবে, টু বসবে। আর একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সেই কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হয় না, টুর পরেই কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসে যায়, মাথায় রাখতে হবে। অনুরোধমূলক হলে রিকোয়েস্টেড, আদেশ হলে অর্ডার্ড, উপদেশ হলে অ্যাডভাইসড, মাঝখানে সেইড উঠে গিয়ে, ক্লিয়ার? তাহলে এবার আমাদেরকে দেখতে হবে, দেখো এইবারে যে ম্যাথিউ তার ক্লার্ককে বলেছিল যে তাড়াতাড়ি বাড়ি আসো, এটা রিকোয়েস্টেডও হতে পারে, অর্ডার্ডও হতে পারে, টোল্ডও হতে পারে, ক্লিয়ার? এটা বোঝা যাচ্ছে না যে আদেশ করছে, উপদেশ করছে, নাকি অনুরোধ করছে, ক্লিয়ার? তাহলে আমরা দেখবো যে ভেতরে যে চেঞ্জটা হয় সেই চেঞ্জটা ঠিকঠাক কোন বাক্যে আছে সেটা আমরা নেব, ক্লিয়ার? মিস্টার ম্যাথিউ টোল্ড, একদম টোল্ড হতেই পারে, কোনো সমস্যা নেই, টোল্ড হিজ ক্লার্ক টু কাম হোম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, নেই আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কি আছে, নেই, তাহলে কাটা, কোনো এক্সট্রা শব্দ আমরা ইউজ করবো না। মিস্টার ম্যাথিউ আস্ক, জিজ্ঞেস করেছিল, হিজ ক্লার্ক, একদম তাই, আস্ক মানে যেমন জিজ্ঞেস করা, আবার আস্ক মানে কিন্তু রিকোয়েস্ট করা হয়, ঠিক আছে? আস্কের সিনোনিম কিন্তু রিকোয়েস্ট। তাহলে টু বি হোম আর্লি, টু বি কেন বলেছি, টু কাম হবে, টু কাম হোম, ক্লিয়ার? কাটা। এবার চলে আসো পরেরটা, মিস্টার ম্যাথিউ অর্ডার্ড, তাহলে আমরা অর্ডার্ড দিয়েও বলেছিলাম, হতেই পারে, কোনো সমস্যা নেই, যেটা ঠিক থাকবে, নিয়ম ঠিক থাকবে সেটা নেব। মিস্টার ম্যাথিউ অর্ডার্ড হিজ ক্লার্ক, দেখো টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম টু কাম হোম আর্লি, একদম সি ইজ দ্য কারেক্ট আনসার। ডি দাগেরটা দেখে নেবো, চেক করে নেবো ভুল আছে কিনা। মিস্টার ম্যাথিউ রিকোয়েস্টেড, অবশ্যই হতে পারে, হিজ ক্লার্ক টু কাম হোম, একদম এই পর্যন্ত ঠিক আছে। এ লিটিল আর্লি, দেখো এ লিটিল আর্লি কিন্তু আমাদের প্রশ্ন ছিল না, তাহলে আমরা ডি দাগেরটা ভুল। এই কাম কিন্তু টু কাম পর্যন্ত কিন্তু ডি দাগ ঠিক ছিল, টু কাম হোম, হোম পর্যন্ত, শুধু আর্লি দিলে, এই এ লিটিল টুকু না দিয়ে যদি শুধু আর্লি দিত তাহলে কিন্তু ডি দাগেরটাও হতো। তাহলে 29-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, মাথায় রাখবে। এটা যেমন বললাম, যখন আমরা কোনো বাক্য বুঝতে পারবো না যে আদেশমূলক আর কি উপদেশমূলক নাকি কি বলবো অনুরোধমূলক, সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো কিছু নিতে পারি, টোল্ডও নিতে পারি, রিকোয়েস্টও নিতে পারি, অর্ডারও নিতে পারি, শুধু দেখবো পুরো বাক্যটা ঠিক কোন অপশানে আছে, ক্লিয়ার? তাহলে এবার যাব কিন্তু আমরা নেক্সট কোয়েশ্চেনে কিন্তু আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন মানে লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন কিন্তু আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না, তাহলে কিন্তু আমাদের ন্যারেশনের লাস্ট কোয়েশ্চেনটা হয়তো ভুল হয়ে গেছে, টাইপ করা হয়নি, ক্লিয়ার? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। এই ক্লাসে কিন্তু একটা কোয়েশ্চেন আমাদের কম হলো, কারণ একটা কোয়েশ্চেন টাইপ করতে মিস্টেক হয়ে গেছে, টাইপ করা হয়নি। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, এবং কোনো প্রবলেম থাকলে বলবে।
এবং যেটা আমি বললাম যে যাদের প্রবলেম আছে ন্যারেশন ভয়েস চেঞ্জ নিয়ে তারা কিন্তু প্রথম ক্লাসটা দেখতে পারো, প্লে লিস্টে গিয়ে যে ন্যারেশন ভয়েস চেঞ্জ বলে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখলে কোনো প্রবলেম তোমাদের হবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, আর এবার থেকে আমি চেষ্টা করবো, দেখো এবার থেকে আমি চেষ্টা করবো কি শুধুমাত্র গ্রামারের ওপরে একটা ক্লাস করা। যে ক্লাসে আমরা গ্রামার করব সেই ক্লাসে কিন্তু শুধু আমরা গ্রামারই করব, ক্লিয়ার, GRAMMAR, ক্লিয়ার, গ্রামার। তো যে ক্লাসে আমরা গ্রামার করব আমি চেষ্টা করব সেই ক্লাসে শুধু গ্রামার করার, আর যে ক্লাসে ভোকাবুলারি করার চেষ্টা করব সেই ক্লাসে ভোকাবুলারি করার। তো অনেক সব রকমের গ্রামার অ্যাড করে একটা ক্লাস করার, ঠিক আছে। তো ধরো ভোকাবুলারির মধ্যে কী কী পড়ছে আমাদের, ভোকাবুলারির মধ্যে আমাদের পড়ছে যে তোমাদের সিনোনিম পড়ছে, অ্যান্টোনিম পড়ছে, ইডিয়াম পড়ে যাচ্ছে, ওয়ান ওয়ার্ড পড়ে যাচ্ছে, কারেক্ট স্পেলিং পড়ে যাচ্ছে, ক্লিয়ার। তো এই সমস্ত টপিকগুলো আমি চেষ্টা করব একটার মধ্যে আনার। আর তাছাড়া যেভাবে ক্লাস হয় যে ইডিয়ামের 30টা ক্লাস হয়, ঠিক আছে, সিনোনিমের 30টা কোয়েশ্চেনের ক্লাস হয়, সেগুলো তো হবেই। তো আমি এইভাবে একটুখানি একটু ডাইভার্স করতে চাইছি ব্যাপারগুলো, তাতে কী হবে তোমাদের কিন্তু একঘেয়েমিতা বাড়বে এবং আমি একটু অন্যরকম করে দেখতে চাইছি ক্লাসগুলো কেমন হয়। তো আজকে এখানেই দেখা হবে কিন্তু।